extreme spirituality, spiritual knowledge, spiritual inclination, justice, rules, regulation, discipline, কাল ইত্যাদি বহুবিধ যে প্রধান কার্যকারিতা যে প্ল্যানেট মুখ্যত বহন করে সে হচ্ছে শনি, যে বর্তমানে ম্যাটেরিয়াল এবং স্পিরিচুয়াল নলেজের এক্সট্রিম কম্বিনেশনাল স্ট্রেংথের রুমে নিজের নক্ষত্রে অবস্থান করছে আগামী 8 তারিখ থেকে 8 মার্চ, যেদিন অফিসিয়ালি শুক্র এবং শনি একই ডিগ্রিতে অবস্থান করবে। সেই দিন থেকে সে পরবর্তী 34 দিনের জন্য, এটা কিন্তু অ্যারিথমেটিক তার ক্যালকুলেশন, 34 ডেজের জন্য অর্থাৎ 11 এপ্রিল পর্যন্ত সে কম্বাস্ট হতে চলেছে, অস্ত হতে চলেছে। এই অস্ত থাকা অবস্থায় সার্বিক ফলাফল তথা অ্যাসেন্ডেন্ট ওয়াইজ ফলাফল নিয়ে আমরা এখানে আলোচনা করব। আলোচনা শুরুর আগে ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ডিসকাশন, বিশেষত বর্তমান যে গ্রহগত অবস্থান হয়ে রয়েছে তার সাপেক্ষে এটা সব থেকে গুরুত্বপূর্ণ একটি ডিসকাশনের মধ্যে কিন্তু থাকছে এই মুহূর্তে। তো এই আলোচনার মধ্যে আমি প্রথম একটু তারিখগুলো সম্পর্কে বলে দেব যেগুলো ইম্পর্টেন্ট। তো প্রথমে আমি বলে দিয়েছি যে 8ই মার্চ থেকে 11ই এপ্রিল 2026 পর্যন্ত শনি নিজের নক্ষত্রে সে কম্বাস্ট থাকবে, কিন্তু অ্যাকচুয়াল কম্বাশনের কত রেঞ্জ সেগুলো পরবর্তীকালে বলছি। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এখানে অনেকগুলো প্ল্যানেটের সহাবস্থান রয়েছে। যেরকম শনি যেদিন কম্বাস্ট হবে সেদিন স্যাটার্ন এবং শুক্র একই ডিগ্রিতে অবস্থান করবে এবং কন্যা রাশির নবাংশে অবস্থান করবে। তো শুক্র অফিসিয়ালি সেখানে ডেবিলিটেটেড থাকবে। সেই স্টেট থেকে শুক্র 26 তারিখ এই মীন রাশি নিজের এক্সল্টেড স্টেটকে ত্যাগ করে মেষ রাশির দিকে চলে যাবে, মীন রাশি ত্যাগ করে, কিন্তু শনি এখানেই থেকে যাবে। তো অবভিয়াসলি সে পরবর্তী প্রায় 15 বছর এখানে অবস্থান করবে, 27 সালের 3.5 মাস সময় ব্যতি রেখে। তো এই দীর্ঘ অবস্থানে সামনের বছরও স্যাটার্ন কম্বাস্ট হবে মোটামুটি 18 দিন পর থেকে, আজকে যে দিনে কম্বাস্ট হতে চলেছে। আমি আজকে 5 তারিখ রাত্রিবেলা অনুষ্ঠান করছি, অলমোস্ট অন দ্য ভার্জ অফ দ্য ডে অফ দি কম্বাশন। তো এখানে গুরুত্বপূর্ণ যে দিনগুলো সেগুলো আমি বলে দিই। সেটা হচ্ছে 25 তারিখ, 25শে মার্চ শনি এবং রবি একই নক্ষত্রে তুলা রাশির নবাংশে এখানে অবস্থান করবে এবং তারা নেক টু নেক ডিগ্রিতে থাকবে। সেটি হচ্ছে 10 ডিগ্রি 29 মিনিট 4 সেকেন্ডে রবি এবং শনি মীন রাশিতে অবস্থান করবে এবং স্যাটার্ন তখন ফুল কম্বাস্ট থাকবে, অর্থাৎ টোটালি আনসিন। এবং তারপরে শনি স্লো এবং রবি ফাস্ট, প্রত্যেক দিন মোটামুটি 1 ডিগ্রি করে এগিয়ে যাবে। এবং 28 তারিখ 28শে মার্চ রবি তার তুলা রাশির নবাংশ ত্যাগ করে বৃশ্চিকের নবাংশে প্রবেশ করবে, অর্থাৎ মীন রাশিতে সে 13 ডিগ্রি 20 মিনিট ক্রস করে যাবে। ক্রস করে যাওয়ার পরে সে প্রাথমিকভাবে স্যাটার্নকে প্রথম 20 ডিগ্রি কম্বাশনের ইম্প্যাক্ট থেকে রিলিজ করবে এবং আলটিমেটলি 50% রিলিজ যে ডেটে হবে সেটা হচ্ছে 3 তারিখ 3 এপ্রিল থেকে সে মোটামুটি 8 ডিগ্রির মতন ডিফারেন্স বানিয়ে নেবে। তারপর থেকে ড্রাস্টিক্যালি ডিফারেন্স বাড়তে থাকবে এবং স্যাটার্ন এবং রবি একে অপরের মোটামুটি 14 ডিগ্রি ডিফারেন্স থেকে এই কম্বাশন ফেজ শুরু হয়। তবে কম্বাশন যখন তৈরি হবে, যখন কম্বাশন ফেজে যাচ্ছে রবি, কম্বাস্ট করতে তো অ্যাকচুয়ালি রবি যাচ্ছে, সেখানে অগ্রসর হচ্ছে ফার্স্ট। তো সেক্ষেত্রে এই প্রাইমারি ফেজটাতে বেশি এফেক্ট হয়। পরবর্তীকালে দেখবেন আমি অ্যাভারেজ বলেছি যে এই মাসের 27-28 তারিখ পর্যন্ত প্রত্যেককে কিছু কিছু জায়গায় যাদের সাথে আমার সাক্ষাতে কথা হয়েছে তাদেরও বলেছি, ওভার টেলিফোনে কথা হলেও বলেছি, বা নর্মাল এখানেও বলেছি, সেই ডেট পর্যন্ত একটু সাবধানে থাকবেন। বা এই মুহূর্তে যে সারা বিশ্বেও যে
ঘটনা প্রবাহ সংগঠিত হয়েছে সেই সম্পর্কেও কিন্তু আমি যে আজকে থেকে মোটামুটি 8 দিন 9 দিন আগে আমি যে লাস্ট অনুষ্ঠান করেছি 26 তারিখ ফেব্রুয়ারি মাসে, সেই দিনও কিন্তু আমি সেটাই বলে দিয়েছি। তো দ্য ফ্যাক্ট হচ্ছে শুক্র এখানে রবি এবং শনি যখন নেক টু নেক অবস্থান করবে, শুক্র গণ্ডান্ত অবস্থায় চলে যাবে 23 মার্চ 23 মার্চ দুপুরবেলা 12টা 3 মিনিটে শুক্র 26 ডিগ্রি 40 মিনিটে চলে যাবে এবং তারপরে সে বর্গোত্তম থাকবে এবং গণ্ডান থাকবে। তারপরে 26 তারিখ শুক্র ভোর রাত্রে মানে একদম ভোরবেলা 4:50 সে মেষ রাশিতে প্রবেশ করবে এবং পরবর্তী 3.25 দিন সে গণ্ডান থাকবে মেষ রাশির নবাংশে। সেই সময় পর্যন্ত কতগুলি ইম্পর্টেন্ট আলোচনা এখানে পর্যায়ক্রমিকভাবে আমি করবার চেষ্টা করব। প্রথম বলে রাখি কম্বাশন এফেক্ট কি হয়, কম্বাশন এফেক্ট কাদের জন্য বেশি অ্যাক্টিভ হয়। প্রথম কথা হচ্ছে শনি এবং বৃহস্পতির মতন প্ল্যানেট, যেগুলো জাইগ্যান্টিক প্ল্যানেট এবং মানুষের জীবনে প্রধান এবং গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে যেগুলো পারপিচুয়াল চেঞ্জেস, সেগুলোর জন্য যে পিভোটাল রোল এখানে প্লে করে সে কিন্তু স্যাটার্ন এবং জুপিটার। তো তারা যখন কম্বাস্ট থাকে তখন সামগ্রিক কিছু ফল প্ল্যানেট এখানে নর্মালি প্রোভাইড করে, যেটা কিন্তু টু সাম এক্সটেন্ট নেগেটিভই বলা চলে, বা যে ফল প্ল্যানেট দেওয়া উচিত তার থেকে সে কম ফল দেয়। কিন্তু কোনো ব্যক্তির বার্থ হরোস্কোপে যদি স্যাটার্ন জেনারেলি কম্বাশন স্টেটে থাকে, এবং কম্বাশনের ক্ষেত্রে দেখতে হয় যে শনির আগে রবি আছে না শনির পরে রবি আছে, স্যাটার্ন তখন বকরি আছে না মার্গী আছে, মার্গী থাকলে সে কি বকরি হতে চলেছে না বকরি থেকে মার্গী হয়েছেন, না মাঝামাঝি স্টেটে রয়েছে। এখন যেরকম স্যাটার্ন বকরি থেকে মার্গী হয়ে গেছে এবং এটা মাঝামাঝি স্টেটে রয়েছে, এরকম স্টেটে রয়েছে না উল্টো স্টেটে রয়েছে, অর্থাৎ সে বকরি হতে চলেছে সেই স্টেটে মার্গী অর্থাৎ দিন 15 বাকি, না উল্টোটা সবে মাত্র মার্গী হয়েছে সেই বকরি হয়ে মার্গী হয়েছে সেই স্টেটে রয়েছে, স্লো আছে। তো তার উপরে ফলের তারতম্য কিন্তু সেখানে তৈরি হবে। কিন্তু মোটের ওপরে বার্থ হরোস্কোপে যদি শনি এবং রবি মোটামুটি 7 ডিগ্রির মধ্যে অবস্থান করে, তাহলে কিন্তু অন অ্যান অ্যাভারেজ বলা যেতে পারে তাদের ক্ষেত্রে কম্বাশনের যে রোল যখন গোচরেও কম্বাস্ট হয় তখন তার ইম্প্যাক্ট অনেক বেশি থাকে। কোন কোন ক্ষেত্রে বেশি থাকে, কোন সাইনে আছে, কোন ভাবে আছে, আপনার ছকের ক্ষেত্রে তার জেনারেল ইমপ্লিকেশন কি আছে, গ্রহের বলবত্তা কি আছে, এগুলো অনেকগুলো ব্যাপার আছে। কিন্তু মোটের ওপরে ফলটা নেগেটিভ হয়। কিন্তু যাদের ছকে সেই রকম কোনো রকম কন্ডিশন থাকে না তাদের ক্ষেত্রে কিন্তু ফল ডিফারেন্ট হয়, সেটা খুব আপেক্ষিক ফল দেয় এবং আপেক্ষিক ফল দিয়ে বেরিয়ে যায়। সেখানে কোনো পার্মানেন্সি থাকে না, খুব নেগেটিভ দশা না হলে। তো যাই হোক, আমরা প্রথমে যেটা দেখে নিই, শনি এবং রবি যখন মোটামুটি 7 ডিগ্রির ডিফারেন্সে এসে যায়, শনি উচ্চ গতিতে থাক, বকরি থাক, যেরকম স্টেটে থাক, 8 রকম গতির মধ্যে যে গতিতে থাক না কেন, 7 ডিগ্রির আগে থেকে রবি তাকে পুরোপুরি কম্বাস্ট করে দেয় এবং 3 ডিগ্রির মধ্যে অ্যাকিউট কম্বাশন স্টেটে থাকে। অর্থাৎ সেই সময় 3 ডিগ্রি আগে এবং 3 ডিগ্রি পরে, অর্থাৎ রবির মোটামুটি 7 দিনের গোচর যদি শনি উচ্চ গতিতে থাকে 7 মিনিট করে, তাহলে এই 7 দিনের গোচর মানে এখানে হবে 18ই মার্চ থেকে মোটামুটি স্টার্ট হবে এবং সেটা মার্চের 31 পর্যন্ত ইট উইল বি এক্সটেন্ডেড। এটা অ্যাকিউট। আমি প্রাথমিক ক্ষেত্রে বলেছি 28 তারিখ পর্যন্ত, যেহেতু 3 ডিগ্রি 20 মিনিট ক্রস করে যাবে, একটা নবাংশ ক্রস করবে, তো সেক্ষেত্রে তো অ্যাকচুয়ালি যেটা আমরা বলার চেষ্টা করি এবং 7 ডিগ্রি পর্যন্ত তার পূর্ণ প্রভাব থাকে। তারপরে সেটা যদি শনির দিকে অগ্রসরমান অবস্থায় থাকে, মনে করুন যে মার্চ মাসের 15 তারিখ আমরা যদি নিই, তাহলে স্যাটার্ন এবং রবির মধ্যে ডিস্টেন্স থাকবে মোটামুটি 9 ডিগ্রি। সেই অবস্থায় শনির কম্বাশনের যে ইম্প্যাক্ট থাকবে, অবভিয়াসলি যখন রবি তাকে ক্রস করে বেরিয়ে যাবে, অর্থাৎ কোনো জিনিসের
ধরুন আপেক্ষিক যে নেগেটিভিটি যেটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা যখন বেরিয়ে যায় তখন 9 দিন পরে তার ইম্প্যাক্টটা অনেক বেশি থাকে পজিটিভ অর্থে, রাদার দেন যখন 9 দিন সে আগে রয়েছে। ঠিক সেরকমই এগুলো সবই আপেক্ষিক ব্যাপার, আমাদের বলতে পারেন চন্দ্র থেকে তার ক্যালকুলেশনের ব্যাপার, যদিও এখানে অনেকগুলো দিন রয়েছে বলে আমরা এক্স্যাক্ট চন্দ্র থেকে সেক্ষেত্রে আলোচনা করছি না। এবার অ্যাকচুয়াল রেজাল্ট এবং অ্যাপারেন্ট রেজাল্ট দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে, যেটা আমি প্রথমেই বললাম। বার্থ চার্টে যদি সেই রকম কোনো যোগ নিয়ে জাতক জাতিকা জন্মগ্রহণ করে তাহলে তার রেজাল্ট যখন এটা সংগঠিত হবে বছরে প্রত্যেক বছরই একবার করে থাকবে, তো সেই সময়ে সেটা অনেক বেশি অ্যাকিউট ইম্প্যাক্ট দেবে। যদি সেটা না থাকে তাহলে সেটা অ্যাপারেন্ট ইম্প্যাক্ট দেবে। তো কোন কোন ক্ষেত্রে ইম্প্যাক্ট দেবে সেটা বলিনি। দেখুন, রবি যে ঘরে প্রবেশ করে সেই ঘরে সে নর্মালি আলোকিত করবার চেষ্টা করে, সেটা তার ন্যাচারাল ট্রেন্ড। এবং স্যাটার্ন হচ্ছে যে প্রকৃতিভুক্ত, আমরা নর্মালি জানি কি শনি এবং রবি বিপরীতধর্মী চরিত্রে। অ্যাকচুয়ালি কেউ কারোর বিপরীতধর্মী নয়, এখানে সব কিছু একজনের সাপেক্ষে আরেকজনের বিচার হচ্ছে বলে সবসময় বিপরীত মনে হয়। তো এখানে প্রত্যেকের রেসপেক্টিভ যে প্রপার্টিজ অর্থাৎ যে ধর্ম আছে সেই ডেমিগডসরা সেই ধর্ম এখানে পালন করছে, এটা হচ্ছে মেন ব্যাপার, অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ দি সুপ্রিম পার্সোনালিটি অফ গড। তো সেটাই সে এখানে তৈরি করছে। কিন্তু বিষয় যেখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সেটা কি ধরনের প্রভাব করে। স্যাটার্নের কাছাকাছি বা যে কোনো প্ল্যানেটের কাছাকাছি এক্সেপ্ট মার্কারি, যখন রবি চলে আসে, রবি যখন চন্দ্রের কাছে চলে আসে তখন অমাবস্যা হয়। সেটা যদি রাহুকেতুর অ্যাক্সিসের মধ্যে থাকে তাহলে সেটা গ্রহণ হয়, যেটা আগামী 2 দিন আগে সংগঠিত হলো, বা তারও 17 দিন আগে সূর্যগ্রহণ হয়েছে। নন ভিজিবল হলেও গ্রহণ সংগঠিত হয়েছে। এটা হচ্ছে ব্যাপার। এবং প্রত্যেক মাসেই একটা করে অমাবস্যা আমরা দেখতে পাই, কারণ তখন চন্দ্র কম্বাস্ট থাকে। তো কম্বাসনের বেসিক রোলটা কি না, যে প্ল্যানেট যখন ভিজিবল থাকে সেই প্ল্যানেটকে তখন আকাশে আমরা যখন দেখব তখন অনেকটা ওপেক দেখব, অর্থাৎ সেটাকে দেখা যাবে না। যেরকম অমাবস্যার দিন আমরা চাঁদকে দেখতে পাই না, চাঁদ তো রয়েছে এখানে, কিন্তু পৃথিবীর যে ছায়া সেটা চন্দ্রের উপর পুরোপুরি গিয়ে পড়ে, ফলে একটা সার্টেন ডিউরেশন আমরা চাঁদ দেখতে পাই না। আস্তে আস্তে পৃথিবী তার কক্ষপথ থেকে অল্প অল্প করে সরে, সেটা প্রথমা দ্বিতীয়া, মোটামুটি দ্বিতীয়া এবং তৃতীয়া থেকে চন্দ্র খুব হরাইজনে, একদম ইস্টার্ন হরাইজনে আস্তে আস্তে সে দেখা যায়। তো মোটামুটি চতুর্থী থেকে চন্দ্র কৃষ্ণপক্ষের প্রায় অষ্টমী পর্যন্ত দৃশ্য হয়। তারপরে চন্দ্র এত মাঝরাত বা ভোর রাতের দিকে উঠবে সেই চন্দ্র নর্মাল রাত জাগা মানুষ ছাড়া সেটা দেখা সম্ভব হয় না। এবং লাস্ট 4.5 দিন চন্দ্র বিকামস টোটালি ইনভিজিবল। তো এটা চন্দ্রের কলাগত দোষ আছে, কিন্তু অন্যান্য প্ল্যানেটও একইভাবে হয়। এক্ষেত্রে বহু মানুষ যারা ধরুন বেশি ম্যাথামেটিক্যাল জায়গা নিয়ে চিন্তা করে তারা ভাবে যে কিভাবে কম্বাসন করছে, কি সূর্যের কাছে চলে, মানে শনির কাছে চলে যাচ্ছে? কেউ কারোর কাছে যাচ্ছে না, কাছে কি করে যাবে? তাহলে তো যে সৌরজগতের যে মেকানিজম সেটাই নষ্ট হয়ে যাবে। বা যে কোনো উপবৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করছে, সেখানে দুটো ফোর্স আছে, সেন্ট্রিফিউগাল এবং সেন্ট্রিপিটাল ফোর্স। এই দুটো ফোর্সের মধ্যে ভারসাম্য আছে, তার ওয়েট অনুসারে, সেই ওয়েট অনুসারে সে সূর্যকে প্রদক্ষিণ করছে। সূর্য যত ওয়েটলেসনেস হচ্ছে তত মানে সূর্যের প্রতি মুহূর্তে বার্নড আউট হওয়ার ফলে তার মাস এনার্জিতে পরিণত হচ্ছে, এবং আস্তে আস্তে আমাদের সৌরজগতের ক্ষমতা কমছে। এবং একটা সময় যখন টোটাল ক্ষমতাটা কমে যাবে, যেটা একটা অ্যাভারেজ আয়ু দেওয়া আছে 5 বিলিয়ন বছরের মতো, তখন এই সৌরজগৎ নষ্ট হয়ে যাবে, সেটা আবার নতুন কোনো জগৎ হবে। এটা ঈশ্বর যেভাবে নির্মাণ করবেন সেভাবে হবে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যদি প্রপার সেলেস্টিয়াল ফিজিক্স সম্পর্কে নলেজ না থাকে তাহলে সেই বিষয় সম্পর্কে আধা আধুরা প্রশ্ন না করাই ভালো। তাতে সেটা অনেক বাচ্চারাও সেসব প্রশ্ন পড়ে, তাতে আমার মনে হয় সেক্ষেত্রে সম্মান কিছুটা খাটো হয়। এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমাদের পৃথিবীর সাপেক্ষে দৃশ্যমানতা। এখানে কেউ কারোর কক্ষপথের মধ্যে ঢোকার কোনো জায়গা নেই, প্রত্যেকের নিজস্ব জুরিসডিকশন আছে এবং সেখানেই সে ঘুরে বেড়াচ্ছে। আমরা যখন পৃথিবী থেকে দেখছি
it appears to have or to provide such condition. এটাই হচ্ছে মেন ব্যাপার। আমরা যদি পৃথিবী থেকে না দেখে আমরা যদি মঙ্গল থেকে দেখতাম, তাহলে তার অন্যরকম একটা ইম্প্যাক্ট থাকতো, সেখানেও গ্রহ কম্বাস্ট হতো। তখন আমরা পৃথিবীকেও কখনো কখনো কম্বাস্ট দেখতাম বছরের একটা নির্দিষ্ট সময়। মঙ্গলের ক্ষেত্রে থাকলে সেখানে মোটামুটি 650 দিনে 1 বছর হতো, যেটা আমাদের 365 দিনে হয়। তার সার্কামফারেন্সটা বড়, সেই হিসাবে বুঝতেই পারছেন মঙ্গল 18 মাসে মোটামুটি একবার পুরো প্রদক্ষিণ করে, তো সেটাই 18 মাসের কাছাকাছি বয়স। তারপরে একবার গিয়ে সে রেট্রো হবে ব্যালেন্স করবার জন্য সূর্যের গতির সাথে। তো এগুলো সব প্রি ক্যালকুলেটেড, এগুলো সব কিছুই প্রি ক্যালকুলেটেড এবং সবকটাই অ্যাঙ্গুলার মোশনের সাথে যুক্ত। দিজ আর নট ট্রিটেড টু বি দ্য লিনিয়ার মোশন। তা আমরা পৃথিবীর থেকে দেখছি শনির কম্বাসন হচ্ছে। শনি অ্যাকচুয়ালি নিজে কিছু কম্বাসন হচ্ছে না, সূর্যের থেকে শনির দূরত্ব অলমোস্ট এক থাকছে। উপবৃত্তাকার কক্ষপথ বলে ডিস্টেন্সটা কখনো কমে বাড়ে। উপবৃত্তের দুটো ফোসাই থাকে, দুটো কেন্দ্র থাকে, তো যে কেন্দ্রে সূর্য থাকবে তার থেকে কখনো শনি একটু বেশি দূরে চলে যাবে, কখনো একটু কম দূরে চলে যাবে। ইট ইজ দ্য বেসিক থিং। এটা একটা ক্লাস 6-7 বাচ্চা যে জিওগ্রাফি বা ফিজিক্যাল সায়েন্স পড়েছে সেও বুঝিয়ে দিতে পারবে। কিন্তু আমরা কি অনুভব করছি এখানে, সেটাই হচ্ছে ব্যাপার। তো চাঁদ যখন দৃশ্যমানতা না থাকে, তাহলে মানে কি চাঁদ পৃথিবী মানে এই জগৎ থেকে ইনভিজিবল হয়ে যায়? হয় না, অ্যাপারেন্ট ইনভিজিবল থাকে। আবার যেদিন বেশি দৃশ্য হয় সে কি আমাদের সূর্যের খুব কাছাকাছি এসে পড়ে? তাও নয়। সব কিছু আমরা পৃথিবীর থেকে দেখছি। এখানে বেসিক প্রচুর মানুষ প্রশ্ন করে কম্বাসনের সময়, এরকম বিশেষত যারা ধরুন এই শাস্ত্রটাকে অত্যন্ত ঘৃণা করে, বা যারা ধরুন এটাকে একটা সম্পূর্ণ অবাস্তব শাস্ত্র বলে নিজেদের মনে কোনো রকম একটা ধারণা থেকে তৈরি করে নিয়েছে, তারা এই ধরনের কথাবার্তা বলে। অ্যান্ড ভেরি গণ্ডগোলের জায়গা হচ্ছে তারা ফিজিক্সের রেফারেন্স দিয়ে কথা বলে। ঠিক আছে, তো এখানে একটা সমস্যা রয়েছে যে এটা এভাবে সংগঠিত হয় না। তো যাই হোক, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি কি জায়গায় ফল দেয়। আমি প্রথম বাস্তব জায়গাটা বললাম কম্বাসনে। এবার প্ল্যানেট যখন কম্বাস্ট হবে তখন প্ল্যানেট কি হবে, আমরা পৃথিবী থেকে অনুভব করব যে সূর্যের যে আলো বা সূর্যের যে জুরিসডিকশন, যে রাশিতে অবস্থান করছে, আমাদের মহাকাশ রাশিতে বিভক্ত করা হয়েছে। সেটা অ্যাস্ট্রোলজিও যেভাবে করেছে, অ্যাস্ট্রোনমি বা সেলেস্টেরিয়াল ফিজিক্সও সেভাবে 12টা রাশিতেই বিভক্ত করা আছে। তো যে রাশিতে শনি এখন অবস্থান করছে সেটা মীন রাশিতে অবস্থান করছে। তার মানে এটা নয় যে শনি নিজের কক্ষপথ ছেড়ে মীন রাশিতে চলে গেছে। এগুলো পৃথিবীর সাপেক্ষে ক্যালকুলেশনের মোড, এটা হচ্ছে বিষয়। এবার মীন রাশিতে থাকাকালীন স্যাটার্ন যখন কম্বাস্ট হবে, তখন পৃথিবীতে অবস্থানকারী যে মানুষ বা পৃথিবীতে অবস্থানকারী যে সমস্ত চেতন মানে প্রাণী আছে, মানে যার মধ্যে সোল আছে, সোল মানে সে চেতন, তার মধ্যে কনসেন্স আছে, তার মধ্যে সব থেকে হাইয়েস্ট কনসেন্স মানুষের আছে। তো মানুষের মধ্যে কি কি পরিবর্তন সেখানে দেখা দেবে বা অ্যাপারেন্টলি দেখা দেবে, সেটাই আমাদের মুখ্যত আলোচনার বিষয়। এবং তার মধ্যে প্রথম যেটা দেখা দেয় সেটা হচ্ছে শনি আমাদের যে যে গুণগুলোকে মূলত রিপ্রেজেন্ট করে, তার মধ্যে প্রথম যেটা আমি শুরুতেই বলেছি যে এক্সট্রিম স্পিরিচুয়ালিটি, এক্সট্রিম স্পিরিচুয়াল নলেজ, যে কোনো নলেজের একেবারে গভীর গহনে প্রবেশ করা, যে কোনো বস্তুর মধ্যে কাজের ক্ষেত্রে পারফেকশন, নিয়মানুবর্তিতা, ডিসিপ্লিন, জাস্টিস, কাজের ক্ষেত্রে অসম্ভব ইন্টিগ্রিটি। শনি ন্যায়কারক এবং কর্মকারক প্ল্যানেট। কালপুরুষের 10th এবং 11th হাউস দেওয়া হয়েছে। 11th হাউস ডিপেন্ড করে 10th হাউসের উপরে। 10th হাউসের 2nd হাউস হচ্ছে 11th হাউস। তো আমাদের কর্মের ওপরে প্রফিট ডিপেন্ড করে। প্রফিট কিন্তু সবসময় যে শুধুমাত্র অর্থগত প্রফিট নয়, এক্ষেত্রে প্রফিট বলতে বহু ক্ষেত্রেই বোঝানো হয় যেটার মধ্যে কিন্তু অনেক রকম অ্যাবস্ট্রাক্ট জিনিসও রয়েছে, যেমন নলেজ আছে, যেরকম নিয়মানুবর্তিতা রয়েছে, যেরকম মানুষের সহবত শিক্ষা রয়েছে, মানুষের ব্যবহার রয়েছে, সব কিছু। এবং তার মধ্যে সব থেকে বড় ব্যাপার, সেখানে একটা কোড অফ কন্ডাক্ট রয়েছে, যেটা মানুষের ভদ্রতা, শিষ্টাচার এবং কোনো রকম কৃত্রিমতা বিরোধী, যেখানে কোনো কৃত্রিমতা নেই, যেটা তার অ্যাকচুয়াল সেটাই সে শো করছে। তো এটা স্যাটার্নের, দেখবেন যারা সাধু সন্ত মঙ্ক হয় তাদের বিহেভিয়ারের মধ্যে কখনো কৃত্রিমতা থাকে না, তারা একদম কর্কশভাবে সোজা কথা বলে দেয়। কিন্তু কর্কশ মানে কি সে খারাপ অপশব্দ ইউজ করবে? কখনো নয়।
শুনতে কর্কশ লাগছে কারণ সত্য শুনে আমরা অভ্যস্ত নই, সেই কারণে কর্কশতা লাগতে পারে, কিন্তু সে বলছে সত্যি এবং সেটা ইউনিভার্সাল ট্রুথ। এবার বাচনভঙ্গির ক্ষেত্রে কারোর 19-20 থাকতে পারে, কারোর কথা শুনতে একটু মধুর লাগতে পারে, কারোরটা একটু বেশি কর্কশ, কিন্তু কথাটা সে সত্যি বলে। তো স্যাটার্নের এটা হচ্ছে সব থেকে জিনিস, স্যাটার্ন হচ্ছে ট্রুথ। স্যাটার্ন আমাদের চরিত্রের ক্ষেত্রে সব থেকে এসেনশিয়াল প্ল্যানেট। একটা মানুষের মধ্যে যত রকম গুণ এবং যত রকম গভীর নলেজ থাকতে পারে, তার মধ্যে সব থেকে ডিপেস্ট পার্ট স্যাটার্ন ডিনোট করে সবসময়। রবি থেকে সবচেয়ে দূরে থাকে। তো দূরে থাকার মানে কি হচ্ছে? দূরে থাকার মানে সূর্যের যে আলোক আমরা কি বলি, সেই আলোক সব থেকে দেরিতে পৌঁছায়। পৃথিবীতে আসতেই 8 মিনিট 16 থেকে 20 সেকেন্ড মতো সময় লাগে। দুটো ফোকাস বলছিলাম, দুটো ফোসাই বলা হয়। তো সেক্ষেত্রে শীতকাল গরমকালের ক্ষেত্রে ডিফারেন্সটা হয়, কিন্তু মোটের উপরে 500 সেকেন্ড সময় লাগে। শনির ক্ষেত্রে সেটা অনেক বেশি লাগে, অনেক দূরে অবস্থান করছে। দূরে অবস্থান করছে মানে সে নিজেকে এতটা মজবুত করেছে, সে তো সূর্যপুত্র, প্রত্যেকেই তো সূর্যেরই সন্তান, সেই হিসেবে সূর্যের দেহের থেকে উৎপত্তি হয়েছে সবার। কিন্তু এক্ষেত্রে একদম শাস্ত্র অনুসারে যে পিতাপুত্রের সম্পর্ক, তাদের মধ্যে দূরত্ব আছে, সেগুলো অনেক কারণ আছে, কিন্তু দূরত্বে থাকার জন্য সে নিজে থেকে অনেক বেশি অনুশীলন বা অনুশাসিত হয়েছে, কারণ তাকে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ স্যাটার্ন দিয়ে রবি তাকে প্রদান করে। স্যাটার্ন ইজ দ্য মেইন এক্সিকিউটিভ অফ দি সান। তার ফলে যেরকম দেখবেন যে মুনি ঋষিরা অনেক সময় বাড়ি থেকে চলে যায় সে নির্দিষ্ট কোনো গুরুগৃহে, বা অনেক সময় পুরাকালে কোনো বনে বা এরকম জায়গায় গিয়ে তিনি সাধনা করতেন। তো দূরে যাচ্ছে মানে সে সেলফ মেড হচ্ছে, সেলফ বিল্ড হচ্ছে। তো তার দ্বারা, এবং সেলফ বিল্ডের মধ্যে ভগবানের চূড়ান্ত আশীর্বাদ রয়েছে, তার দ্বারা সে সেই গুণকে পেয়েছে। স্যাটার্নকে বহু মানুষ আমি দেখেছি সবাই বলে নেগেটিভ প্ল্যানেট, অমুক প্ল্যানেট। কিছু নেগেটিভিটি নেই, আমাদের সাপেক্ষে বিচার করছি বলে আমাদের সাপেক্ষে বলা হয়। কোনো একজন আনসাউন্ড মানুষ যেরকম কোনো একজন ন্যাচারাল মানুষকে ভাববে সে আনসাউন্ড, যেরকম মনে হয় সেরকম স্যাটার্নকে দেখে আমাদের মনে হতে পারে। স্যাটার্ন হচ্ছে সবচেয়ে ডিগনিফাইড, কিন্তু কলিযুগের ক্ষেত্রে সেটা খুব কম প্রযোজ্য হয়। সেই পথ বা মার্গকে অনুসরণ করা ইটস ভেরি ডিফিকাল্ট, আমাদের সবার পক্ষে অলমোস্ট ডিফিকাল্ট। তো সেই জায়গা থেকে বিচার করি, তো সেই সমস্ত জায়গাগুলোতে ল্যাক শুরু হবে। কেন ল্যাক হবে? কারণ সে তার যে গুণ, সেটা নিজেকে গুটিয়ে নিচ্ছে, নিজেকে শ্রিঙ্ক করে নিচ্ছে। স্যাটার্ন এমনিতেই অতিরিক্ত টেম্পারেচার থেকে দূরে থাকে, স্যাটার্ন নিবৃত্তে থাকে, লং টার্ম ইফেক্ট করে। কাল নির্দেশক প্ল্যানেট, একটা ঘরে সে 2.5 বছর অবস্থান করে অন অ্যান অ্যাভারেজ। তো সে যখন কম্বাশন স্টেটে চলে যায়, তখন সে তার গুণগুলোকে শ্রিঙ্ক করে নেয়। যেমন রাহুকেতুর সাথে যখন শনি চলে আসে, সে তার গুণকে গুটিয়ে নেয়। তার ফলে সমাজের মধ্যে একটা আপাত বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সমাজের যে ধরনের অন্তত মেটেরিয়াল উপাদানগুলো সমাজের মধ্যে একটা মেটেরিয়াল শৃঙ্খলা বজায় রাখবার চেষ্টা করে, সেই শৃঙ্খলার ক্ষেত্রে কিন্তু ভীষণ পরিমাণে অবনমন এখানে দৃষ্টিগোচর হয়। অর্থাৎ সবাই এখানে সবার উপরে কথা বলার চেষ্টা করে, কোনো রকম কোড অফ কন্ডাক্ট থাকে না, ইনসাবঅর্ডিনেশন থাকে, বড় ছোটর জ্ঞানগম্যতা থাকে না, কোন কথা কাকে বলে দেওয়া দরকার, কোন কথা না বলা দরকার, সেই সম্পর্কে বোধ হারিয়ে ফেলে। অনেক জ্ঞানী মানুষও তার বোধ হারিয়ে ফেলেন। এটা নাথিং বাট দ্য কজ অফ দি স্যাটার্ন। তার সাথে কি হয়? অ্যাগ্রেশন বেড়ে যায়। স্যাটার্ন আমাদের জেনারেল পেশেন্সকে রক্ষা করে। একজন মং বা একজন সাধুর, সে ঘন্টার পর ঘন্টা ব্যাসপীঠে বসে কথা বলছেন, তারও কিন্তু ফিজিক্যাল শরীর, তারও কষ্ট হচ্ছে, এক্সর্শন হচ্ছে। সেও অনেক সময় খুব বিচ্ছিরি টাইপের প্রশ্ন দ্বারা বিব্রত হয়, এবং সে দুঃখ পায় মনে মনে যে সেই মানুষ এতটা নিচের দিকে কেন রয়েছে তার কনসেন্সের জায়গায়, কিন্তু তিনি প্রকাশ করেন না। তিনি হেসে দেখবেন উত্তর দেয়। এই যে গুণ তিনি অ্যাচিভ করেছেন তার দীর্ঘদিনের তার সাধনা ভজন দ্বারা, এই গুণটাই হচ্ছে স্যাটার্নের গুণ, যে অনেক প্রতিকূল পরিবেশে সে নিজেকে একজন পাথরের মতো স্থির রেখে নিজের কাজ করে যেতে পারে। জাস্ট লাইক আ সোলজার, কারুর সাথে তুলনা চলে না। তাকে যে অর্ডার দেওয়া হয়েছে সেই অর্ডার
সে তার দেশ এবং দেশবাসীর জন্য সে নিবেদিত প্রাণ সম্পূর্ণভাবে। এই রকম ধরনের অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে স্যাটার্নের। সেই জন্য আমরা যেহেতু কলিকালে বরাহকল্পে এই শুক্রের ইলিউশন রাহুর ইলিউশনের মধ্যে আমরা প্রত্যেকেই যাতে সেই ক্ষমতা কম বেশি ল্যাক করেছি, সেই কারণে আমাদের এই ব্যাপারগুলো খুব কঠিন কঠোর মনে হয়। সেই জন্য মনে হয় যে ব্যাপারটা আমাদের সাথে যাচ্ছে না একেবারে। স্যাটার্ন আমাদের শরীরের ক্ষেত্রে অনেক কাঠামোগত জায়গাকে, মূল জায়গা যেগুলো, সেগুলোকেও কিন্তু নির্দেশ করে, সেখান থেকেও সমস্যার সৃষ্টি হয়। আমি প্রথম যে অংশটাকে বলে দিই, সব থেকে বেশি এফেক্ট হবে এখানে কি, এই সময় যেহেতু যুদ্ধের আবহ চলছে এ সময়, তার ফলে দেখবেন যে প্রচুর লে অফ হবে এ সময়। আমি এমনিতেও আলোচনায় বলেছিলাম আজ থেকে 1 মাস আগে যে এই যে ফেজটা মোটামুটি 27-28 তারিখ মার্চ পর্যন্ত বহু মানুষের চাকরিগত জায়গায় কিন্তু সেন্স অফ ইনসিকিউরিটি তৈরি হবে, বা এমন হতে পারে যে চাকরিটা কনফার্ম হয়েও তার জয়নিং বা তার কন্টিনিউটি বা এই ধরনের ক্ষেত্রে কিন্তু একটু ডিলেড হতে পারে। দেখা গেল তার হয়তো 20 তারিখ ডেট আছে জয়নিং, দেখা গেল তার জয়নিং হয়তো 10 দিন পরে হলো, এই ধরনের। এবং তার সাথে তার মানে এফেক্ট করবে কোথায়, ক্যারিয়ারে এফেক্ট করবে, এডুকেশনে এফেক্ট করবে। যারাই এডুকেশন লাইন মানে ফিল্ডের সাথে যুক্ত রয়েছেন, তারা টিচার হন, তারা স্টুডেন্ট হন, তাদের সবাই ক্ষেত্রে কিন্তু যেটা সব থেকে বেশি এফেক্ট করবে সেটা হচ্ছে কনসেন্ট্রেশন। পড়াশোনা করতে যেটা প্রধান হাতিয়ার, সেই জায়গায় এমন হতে পারে অনেক শিক্ষক, আমি তাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা এবং ভক্তি রেখে বলছি, হতে পারে যেহেতু আমরা প্রত্যেকেই হিউম্যান বিং, আমাদের কিছু লিমিটেশন আছে সব জায়গায়, তো হতে পারে তার একটু ইমপেশেন্ট হয়ে যেতে পারে, হয়তো একটু কোনোভাবে একটু ওভার রিয়্যাক্ট করে ফেলতে পারে, সেই ধরনের কিন্তু ঘটনাও যেতে পারে। কিন্তু তারা যেহেতু শিক্ষক, তারা তাদের কনসেন্সটা তাদের মধ্যে আছে এবং তারা খুব সহজেই সেটা বুঝতে পারবে যেটা করা উচিত না। কিন্তু স্যাটার্ন এত বলশালী, সে কিন্তু আমাদের মতন একটা অতীব ক্ষুদ্র, তার কাছে একটা এককোষী প্রাণীর থেকেও ছোট তার ক্ষমতার থেকে। সুতরাং সে কিন্তু ইজিলি আমাদের মানে যে টেম্পারমেন্ট আছে সেটাকে কিন্তু অ্যাফেক্ট করতে পারে। তার সাথে কনসেন্ট্রেশন, যেটা আমি বলছিলাম, অফ মাইন্ড, যেটা কিন্তু গেটিং ডিক্লাইন্ড হওয়ার, কিন্তু নিচের দিকে নামা। শনি যখন চলে যাবে, মনে করুন গাড়িতে শুধু অ্যাক্সিলারেটর আছে কিন্তু কোনো ব্রেক নেই, তা আপনি কী করবেন? আপনি গাড়িকে বাড়িয়ে যেতে পারেন, বাড়িয়ে যাওয়া মানে বিপদের সম্ভাবনা বেশি আছে। সামনে কোনো গাড়ি আসলে বা কোনো টার্ন নিতে গেলে, তখন টার্ন নিতে গেলে গাড়ি ছিটকে চলে যাবে। তো সেই ধরনের ডিক্লাইনিং স্টেট থাকে। ফলে এই সময় প্রত্যেকটা মানুষ, যারা নির্দিষ্ট গুরুমন্ত্র আছে সেগুলোর দ্বারা নিজের মধ্যে আত্মনিয়ন্ত্রণটা করা খুব দরকার আছে। তার সাথে যেটা আসে, অ্যাঙ্গার আসে, অ্যাগ্রেশন আছে, বিভিন্ন রকম টেম্পারমেন্ট ধরনের, ধরুন স্ট্রেস ম্যানেজমেন্ট ইস্যু আছে, এগুলো কিন্তু হয়। সহজে বিরক্তি আসে, ইরিটেশন আসে, হ্যাঁ, একটার বেশি দুটো কথা বললে সে ওভার রিয়্যাক্ট করে ফেলতে পারে, এই ধরনের সিচুয়েশনও কিন্তু তৈরি করে। এবং তার সাথে মানুষ এক ধরনের মেন্টাল ডিসকমফর্ট স্টেট, তার সাথে তার যে নর্মাল ডেবোনিয়ার স্টেট আছে সেটাকে ডিক্লাইন করে দেয়। সেটা মেটেরিয়াল হোক, স্পিরিচুয়াল হলে সেটা কম করবে, মেটেরিয়াল হলে কিন্তু সেটা খুব ডিক্লাইন করে দেয় সময়। এবং নিজেকে একটু ওভার বার্ডেন্ড বলে মনে হয়, একটু ভারী মনে হবে নিজেকে। ভারী মানে নিজের কার্যগুলো মনে হবে স্লো হয়ে যাচ্ছে, প্রপারলি অ্যাক্টিভেটেড হচ্ছে না, এরকম টাইপের জিনিস কিন্তু হয়। আচ্ছা, স্যাটার্ন কম্বিনেশনের ফলে স্যাটার্ন যখন 3 ডিগ্রি ডিফারেন্সের মধ্যে থাকবে, মানে আমি আপনাদের বলি সেটা হচ্ছে 22 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত, এই যে সময়টা আছে, এই সময়টা সব থেকে বেশি এই যে অবগুণগুলোর কথা বললাম যেগুলো আমি, সেগুলোর ক্ষেত্রে সব থেকে বেশি নজর রাখবেন, সব থেকে। কারণ শুক্র সে সময় নিজের মূল ত্রিকোণের কিন্তু সপ্তমে চলে যাবে এবং শনির দ্বিতীয় চলে যাবে, গণ্ডান থাকবে। তার ফলে রবি থেকে তার যে ন্যাচারাল 10th হাউসের এক্সপোজার আছে, তার 12th হাউসে শুক্র অবস্থান করবে, অর্থাৎ বৃষের দ্বাদশে মেষে অবস্থান করবে। তার ফলে, এবং যেহেতু
কেতু রয়েছে রবির ঘরে, এবং রবি নিজের মূল ত্রিকোণের অষ্টমে রয়েছে নিজের ঘরের, শনিকে সাথে করে কম্বাস্ট হয়ে, তার ফলে লট অফ সেন্স অফ ইনসাবঅর্ডিনেশন তৈরি হতে পারে, হঠকারিতা তৈরি হতে পারে। বিশেষত যে যত উচ্চ পদস্থ মানুষ আছেন সমাজের, তাদের ক্ষেত্রে কিন্তু বেশি রকম ইম্প্যাক্ট হয়। বা ধরুন যারা পরিব্রাজক আছেন, যারা বিভিন্ন দেশে গিয়ে বিভিন্ন রকম সামাজিক সাংস্কৃতিক কাজকর্মের সাথে যুক্ত আছেন, নলেজ ডিস্ট্রিবিউশনের সাথে যুক্ত আছেন, বা বিভিন্ন সার্ভে বা অ্যানথ্রোপোলজিক্যাল কাজকর্মের সাথে, কোনো সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত আছেন, ডক্টর আছেন যাদের হয়তো খুব গুরুত্বপূর্ণ চিকিৎসার জন্য অনেক দূরে যেতে হয়, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা করতে পারে। মূলত যারা অ্যাপ্লাইড ফিল্ডে বড় কোনো প্লিডার আছেন, ধরুন কোনো মামলা লড়তে হয়তো বিদেশে যেতে হলো, বা বিদেশ থেকে এখানে আসতে হলো, বা কোনো বড় ইঞ্জিনিয়ার তাকে সেই কাজের জন্য তাকে বিদেশে গমন করতে হলো, সেক্ষেত্রেও কিন্তু ঠিক একই ধরনের ফল এখানে প্রদান করবে। এর কিছু পজিটিভ দিকও আছে। ভগবান যখন কোনো জিনিসকে সংগঠিত করে তার কিছু পজিটিভ জায়গা অবশ্যই আছে, অ্যান্ড উই হ্যাভ টু এক্সট্র্যাক্ট দ্য পজিটিভ থিংস ফ্রম হিয়ার। প্রথম পজিটিভ যেটা বলি, রবি আমাদের বেসিক পার্সোনালিটির কারক। কারণ রবি আমাদের কি করে, আমাদের আমাদের যে পেডিগ্রি, আমাদের ক্ল্যান, আমাদের লিনিয়েজ, আমাদের সোল, আমাদের ইন্টিগ্রিটি, পিতা, পিতৃব্য, আইডেন্টিটি, সেলফ রেসপেক্ট, যশ, মান, খ্যাতি, কলিযুগে অর্থ, অ্যাকুমুলেশন, এ সব কিছু, কলিযুগে সব কিছু জাঁকজমক এবং অর্থের দ্বারা সব থেকে বেশি ইম্প্যাক্টেড হয় এ সময়। কলিযুগে শিক্ষা অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিস, এডুকেশন ছাড়া তো কিছু এগোবে না, কিন্তু এডুকেশনের থেকেও মানি বেশি ইম্প্যাক্টেড। এটা আমি বলছি না, এটা মুনি ঋষিরা মহান তারা বলে গেছেন, আমি শুধু কোট করছি। আপনারা দেখবেন চারপাশে যে হয়তো আপনার 4টে বাড়ি পরে একজন মানুষ সজ্জন থাকেন, তিনি হয়তো 4টে বিষয়ে মাস্টার ডিগ্রি করেছেন এবং অগাধ পণ্ডিত মানুষ, তার বিষয়ে আপনি নাও জানতে পারেন, কিন্তু বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে কোনো একজন হয়তো অতি ধনী মানুষ আছে, তার বিরাট প্রাসাদতুল্য বাড়ি আছে, তার অনেক বৈভব আছে, তার নাম আপনি অবশ্যই জানবেন। তো এটা কিছুই নয়, আপনার মনে কিন্তু ওই এফেক্টটা তৈরি করবে প্ল্যানেট। আপনি ভাববেন না যে আপনি সবসময় না বুঝেও অপরাধ করছেন, এই কারো কথা বেশি এ সময়। তো সেদিক থেকে, এবং শনি কি করে, শনি হচ্ছে, আমি যেটা বললাম, শনি হচ্ছে মঙ্ক, শনি হচ্ছে সেজ, শনির কোনো মেটেরিয়াল জিনিসের প্রতি আসক্তি নেই, এবং শনি আপনাকে যেটা দেবে সেটা পার্মানেন্ট। কিন্তু সেই পার্মানেন্ট জিনিসটাকে যদি আপনি অবলম্বন করে আপনি যদি স্পিরিচুয়াল দিকে ইনক্লাইন করতে পারেন, তাহলে সে আপনাকে সেদিকে খুব স্পিড গ্রোথ দেবে, না হলে সে দেবে না। তো সেদিক থেকে এই দুটোর মধ্যে যখন শনি রবি একসাথে থাকে, তখন রবি স্যাটার্নকে অতিরিক্ত এমফেসাইজ করে, স্যাটার্নকে ফুল আবেশে নিয়ে নেয়, কন্ট্রোলের মধ্যে নিয়ে নেয়। তার ফলে বহু মানুষকে দেখা যায় যে সে হঠাৎ করে কোনো সাডেন কোনো গুরু বা গুরু প্রদত্ত কোনো ব্যক্তি, যেহেতু এটি গুরুর ঘর এবং সেই গুরু এই মুহূর্তে মার্গীয় হয়ে যাবে এই ফেজে 11 তারিখ, তো তার ফলে এমন কোনো ব্যক্তির সাক্ষাৎ দ্বারা জীবনে কিন্তু বড় মৌলিক পরিবর্তন ঘটিয়ে দিতে পারে, এবং টু দ্য পজিটিভ ডাইরেকশন। কর্মকে ধর্মস্বরূপ আলোচনা করে বা সেটাকে নিজেকে নিয়ে, সেটার জন্য কিন্তু এক ধরনের বলতে পারেন যে সেটা মানে আমাদের একদম ওয়ারশিপের জায়গায় মানুষ নিয়ে যেতে পারে এ সময়। মানে কর্ম ছাড়া সে অন্য কিছু দিকে কনসেন্ট্রেট করবে না, ওয়েদার ইট মে বি মেটেরিয়াল, যে তার দ্বারা সে মেটেরিয়াল গ্রোথ ছাড়া কিছু লাভ করতে পারবে না, তবুও বেটার, কারণ তার মধ্যেও কিছু রাজসিক গুণ আছে, অন্তত সে পুরোপুরি তামস দিকে তো চলে যাচ্ছে না সেটা। এবং খুব প্রায় অসম্ভব, মানে অলমোস্ট ইম্পসিবল কাজকে কিন্তু সম্ভবে রূপান্তরিত করবার মতন সিচুয়েশন এখানে তৈরি করে। এবার পজিটিভ জায়গার আরেকটা পজিটিভ জায়গা আছে, যারা মনে করুন বিভিন্ন রিসার্চ রিলেটেড কাজে আছেন, খুব হাই এডুকেশনাল কোনো স্টেটে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো অসাধ্য কোনো জিনিস, হয়তো সে 2 মাস 3 মাস ধরে কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করছে, বা
সেটার মধ্যে প্রবেশ করবার চেষ্টা করছে, কোনোভাবেই তার সূত্র পাচ্ছেন না, এই সময় কিন্তু সেই ধরনের জটিল কোনো জিনিস খুব সহজে আপনার সামনে উপস্থিত হতে পারেন, বা কোনো গুরু মারফতও কিন্তু সেটা আপনার কাছে আসার যোগ আছে। আর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে এই মুহূর্তে এরম যাদের ছকের ক্ষেত্রে খুব পজিটিভ ভাইব্রেশন আছে, তাদের ক্ষেত্রে খুব জটিল কঠিন রোগের জন্য খুব ভালো চিকিৎসকের সাহায্য কিন্তু আপনি এ সময় পেতে পারেন, তার দ্বারা কিন্তু আপনার হিলিং হতে পারে, সেই রিগার্ডিংও পজিটিভ জায়গা রয়েছে। নেগেটিভ যে জায়গাটা তৈরি করবে সেটা তো আমি বলেইছি, এই সময় প্রচুর হার্ড লেবার মধ্যে দিয়ে যেতে হবে, যেটা প্রয়োজন নেই সেই ধরনের কাজ বা ওভারবার্ডেন্ড, আমি আগেও বলেছি, সেই ধরনের কাজ কিন্তু এ সময় আপনার সামনে উপস্থিত হবে বা আপনাকে এক্সিকিউট করতে হবে। আপনি কিন্তু বুঝতে পারবেন এই কাজটার কিন্তু লং টার্মে কোনো ইম্প্যাক্ট নেই, কিন্তু আপনাকে করতে হবে, কারণ যেহেতু সেটা আপনার স্কেডিউলের মধ্যে চলে এসেছে। দ্যাট ইজ দ্য মেইন থিং। আচ্ছা, চেষ্টা করবেন যারা বিভিন্ন ভার্বাল অর্ডার নিয়ে কাজ করেন, যে কোনো স্তরে হোক না কেন, সেই অর্ডারটার মধ্যে যাতে যতটা সম্ভব লেজিটিমেসি থাকে, তার আইনগত পৃষ্ঠভূমি থাকে, সেইটা মেনে চলবার চেষ্টা করবেন। একমাত্র সেটা যদি কোনো গুরু প্রদত্ত না হয়, তাহলে অফিসিয়াল হলে অবশ্যই মেনে চলবেন। এই সময় খুব রিস্ক নেওয়া কাজ না করাই ভালো, যেখানে খুব বড় টাকার বিনিয়োগ আছে, কোনো ব্যবসা আপনি বাড়াতে চাইছেন বা কিছু, বা কমাতেও চাইছেন, দুটোর ক্ষেত্রেই কিন্তু কমালে খুব আস্তে আস্তে, বাড়াতে গেলে না বাড়ানোই ভালো এই সময়টা, অন্তত 28শে মার্চ পর্যন্ত চেষ্টা করবেন। এছাড়া রবি যেটা করে, রবি অসম্ভব রকম, রবি যখন একা কর্তৃত্বের জায়গায় থাকে এবং শনিকে সে পুরোপুরি তার আবেশের মধ্যে নিয়ে চলে আসে, তখন সে অসম্ভব রকম অ্যাগ্রেশন, ইগো, ম্যাল টেম্পারমেন্ট, অল্টারকেশন, অনেক সময় খুব বাজে, খুব হিউমিলিয়েশন যুক্ত কথাবার্তা বলে মানুষকে ছোট করবার চেষ্টা করে, অর্থাৎ অপরকে ছোট করে আমি বড় হব, এই ধরনের একটা খুব বাজে রকম ফল্ট ফাইন্ডার, এরকম ধরনের কিন্তু মানুষ এই সময় তৈরি হয়। অর্থাৎ তার যে চেতনা আছে, চেতনার যে শুদ্ধ পিউরিফিকেশন, সেই সেন্সটা, রবি আমাদের সোল, কিন্তু সোলকে যে পিউরিফাই করে সে হচ্ছে স্যাটার্ন। সে যেহেতু পিউরিফাইং এজেন্টটা এই মুহূর্তে থাকছে না, তার ফলে সোলের ওপরে মন বুদ্ধি অহংকারের আবেশ পড়ে, যার ফলে আমাদের মন পুরো সোলকে ক্যাপচার করে নেয় এবং সেও কিন্তু বস্তুবাদী জায়গার দিকে পরিচালিত হতে থাকে। বিশেষত শুক্র যেহেতু এক্সল্টেড স্টেটে রয়েছে এবং 26 তারিখের পরে শুক্র যেখানে কম্বাশন এফেক্ট হবে তার দ্বিতীয় থাকবে, তো শুক্র যেহেতু দ্বিতীয় থাকবে এবং রাহু যেহেতু দ্বাদশে থাকবে, তো এই ধরনের একটা, যদি শুক্রকে কিছুক্ষণের জন্য আমরা, শুক্র যেহেতু মেটেরিয়ালি খুব সুখী প্ল্যানেট, কিন্তু এখানে এক ধরনের পাপকার্তারি যোগের একটা কানেকশন তৈরি হচ্ছে, কিন্তু যেটা আপনাকে অত্যন্ত বেশি ভোগবাদী বা লাক্সারি লাইফ, বা লাক্সারি লাইফের থেকে ইনসিকিউরিটি এ সময় তৈরি করবে। এই সময় দেখুন বিভিন্ন যেখানে যুদ্ধ সংগঠিত হচ্ছে, যেটু সারা পৃথিবীর এখন টোটাল ইকোনমি ফুয়েলের ওপর দাঁড়িয়ে রয়েছে এবং সেই প্রান্ত সব থেকে বেশি ফুয়েল প্রোডাকশন করে, তবে সারা পৃথিবীর সবারই কপালে কিন্তু কম বেশি ভাঁজ তৈরি করেছে যে এটা যদি বেশি দিন চলে, কোথাও তেলের ঘাটতি হবে কিনা, বা দাম বেড়ে যেতে পারে কিনা, বা রিজার্ভ কত আছে, এই সংক্রান্ত এক ধরনের ইনসিকিউরিটি কমপ্লেক্স কিন্তু তৈরি করেছে। ইন্টারন্যাশনাল ট্রেড এফেক্ট হচ্ছে, সেগুলো এই সব কিছু হবে 28-29 তারিখ, তারপরে সিচুয়েশন আস্তে আস্তে নর্মালাইজ হয়ে যাবে। আমি বারবার বলেছি এটাকে কখনো ফুল ফ্লেজেড যুদ্ধ কিন্তু বলা যায় না, সেই ধরনের কোনো ইম্প্যাক্ট এখানে নেই, যা আছে সেটা আরও পরে আছে সেই রিগার্ডিং। আরও একটা জিনিস আপনাদের জাস্ট একটু রিমাইন্ড করিয়ে দিই, সেটা হচ্ছে এই সময় বিভিন্ন নিয়ম শৃঙ্খলা, রেগুলেশন, জাস্টিস এ সময় কিন্তু পেতে একটু সময় লাগবে। যারা মনে করুন যে কোনো সারা পৃথিবীর, যেহেতু স্যাটার্ন এখানে পুরো পৃথিবী মানে ইজ টু বি আন্ডার কনসিডারেশন, তো সেক্ষেত্রে যেখানে যেখানে বিভিন্ন মানুষ তার তার ক্ষেত্রের জন্য তার মনে হচ্ছে যে আমি ন্যায়ের জন্য লড়াই করছি, হুইচ এভার, তো সেক্ষেত্রে কিন্তু সেখানে যদি সংখ্যাগরিষ্ঠ মানুষের
একদম প্রতিষ্ঠিত যে অন্তত স্পিরিচুয়াল না হলে যদি মেটেরিয়াল ডেভেলপমেন্টও হয়, সেটাও যদি সংগঠিত হয়, সেটা পেতে কিন্তু উইল টেক টাইম, হবে না। কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি মনে হবে যে কিছুক্ষণের জন্য সব কিছু একটা স্ট্যাগনেশন ফেজে চলে গেছে, কোনো পজিটিভ মরাল ভ্যালিউস সেখান থেকে বেরিয়ে আসছে না। কিন্তু সেটা আমি বারবার বলছি, এটা কিন্তু অ্যাপারেন্ট ফল, যে কোনো কম্বাশনের এফেক্ট অ্যাপারেন্ট দেয়, কোনো পার্মানেন্ট ফল এখানে নেভার প্রোভাইডস, বেস হরোস্কোপে যদি সেরকম কোনো জায়গা না থাকে। আর আপনাদের আমি বলেছিলাম বেশ কিছুদিন আগে যে বিভিন্ন এয়ার কমব্যাট যেখানে হচ্ছে, বা ধরুন ইভেন যাত্রীবাহী প্লেনও, প্রচুর প্লেন, যারা দেখবেন আন্তর্জাতিক খবর যারা দেখেন তারা জানবেন যে বিভিন্ন প্লেন তাদের আন্তর্জাতিক যে রুট আছে, যেগুলো বোন অফ কন্টেনশনের এরিয়া, সেগুলো থেকে কিন্তু অনেক বেশি তেল পুড়িয়ে অ্যাভয়েড করে যাচ্ছে, এবং আন্তর্জাতিক ফেয়ারও কিন্তু বেড়েছে। এবং আজকে এই মুহূর্তে আমি যখন অনুষ্ঠান করছি তখন বৃষ রাশির নবাংশে বুধ আছে এবং শুক্র আছে সিংহ রাশির নবাংশে কেতু যুক্ত হয়ে। তো এই সময় আজকে থেকে, আজকে আমি সন্ধে রাতের দিকে অনুষ্ঠান করছি 6 তারিখ, আজকে থেকে আগামী 4.5 দিনের মধ্যে শেয়ার বাজারে দেখবেন ব্যাপক ফাইন্যান্সিয়াল ব্রডডাউন হবে। সারা পৃথিবীতেই কম বেশি হবে, যেখানে যার মূল্যমান বেশি সেখানে বেশি হবে, এবং লট অফ ইনসিকিউরিটিস কমপ্লেক্স মানুষের মধ্যে তৈরি হবে। বহু মানুষ টাকা উইথড্র করে নেবে, ইভেন এমনও হতে পারে যে খুব বড় সংস্থাও তার টাকা উইথড্র করে নিচ্ছে, এবং ফলে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিন্তু কিছুদিনের জন্য, আজকে 20 তারিখ, আজকে 6 তারিখ, আজকে থেকে পরবর্তী 22 দিনের জন্য দেয়ার উইল হ্যাভ আ মেস। তারপরে পরিস্থিতি অটোমেটিক্যালি উইল হ্যাভ ওভার আ নর্মাল স্টেট। পরবর্তী 28 থেকে 27 দিনের মধ্যে সিচুয়েশন অনেকটা বেটার হয়ে যাবে। আরও একটা জিনিস লাস্ট বলবো, সেটা হচ্ছে সম্পর্ক। যেহেতু এখানে শুক্র ইজ অলসো আন্ডার কনসিডারেশন, যখন কম্বাস্ট হচ্ছে, শুক্র কম্বাসনের এফেক্ট থেকে রবির থেকে অনেক দূরে আছে, এবং শুক্র এখানে কম্বাস্ট হবে না। আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে শুক্র এবং শনি, আপনি বললেন 8 তারিখে একই ডিগ্রিতে থাকবে, তো শনিকে কম্বাস্ট করে দিচ্ছে, শুক্রকে কম্বাস্ট করতে পারছে না কেন? না, শুক্রের কম্বাসনের যে ইম্প্যাক্ট আছে সেটা অনেক কম আছে, সেটা 11 ডিগ্রি, 10.5 থেকে 11 ডিগ্রির মতন আছে। তো সেই ডিগ্রিটা শুক্র পেরিয়ে গেছে, সেটা ফেব্রুয়ারি মাসে 24-25 তারিখ পুরো পেরিয়ে গেছে, এবং তার যে প্রাইমারি ইম্প্যাক্ট সেটা ফেব্রুয়ারি মাসে ফার্স্ট উইকেই পেরিয়ে গেছে। সুতরাং বড় কোনো ইফেক্ট শুক্রকে দেবে না, কিন্তু যেটা দেবে সেটা হচ্ছে রিলেশনশিপ, বিশেষত যেই সম্পর্কের ক্ষেত্রে আবেগ, প্রেম, প্রণয়, ভালোবাসা, সেটা কিন্তু যে কোনো প্রকারের হতে পারে। শুধুমাত্র দুটি বিপরীত লিঙ্গের মানুষের ক্ষেত্রে আমি বলছি না, পিতা পুত্রের হতে পারে, পিতা কন্যার, মা মানে সন্তান সন্ততি, পিতামাতা, ফ্যামিলি অফ ওরিয়েন্টেশন, প্রক্রিয়েশন, ভাই বোন, যেখানে যত বেশি পিওর ভালোবাসার সম্পর্ক থাকবে, যেখানে কোনো রকম স্বার্থ নেই সেই সম্পর্কের ক্ষেত্রে, সেখানে তত বেশি সেই সম্পর্কের মধ্যে কিন্তু বেদনাদায়ক পরিস্থিতি তৈরি হতে পারে। তবে অবশ্যই সেটা ডিপেন্ড করবে ইন্ডিভিজুয়াল হরোস্কোপের উপরে, তবে কম বেশি ইম্প্যাক্ট কিন্তু এ সময় দেবে। প্রত্যেকেই কম বেশি তার তার সম্পর্ক নিয়ে অনেক বেশি কনসিয়াস এবং খুব কনজারভেটিভ হয়ে যাবে সে, তার বাইরে সে চিন্তা করতে পারবে না। এবং মার্কারি অলসো, মার্কারি এখানে সব থেকে গন্ডগোলের ফল এখন দেওয়া শুরু করবে এখান থেকে, কারণ কুম্ভ রাশির নবাংশে গিয়েই ডাইরেক্ট হবে তো, এবং রাহুর সাথে নেকটুনেক আছে। তো তার ফলে আপনাদের প্রত্যেকেই পারস্পরিক, অন্তত যে শুনছেন, যে কজন লোক শুনবেন, সেই কজন অ্যাটলিস্ট চেষ্টা করবেন যে কোনো রকম সন্দেহ বা কোনো রকম এই ধরনের নেগেটিভ অ্যাসপেক্ট এ সময় মাথায় না রাখা, যাতে সেটা লং রানে ইফেক্ট করতে পারে। আরও যেটা বললাম যে প্লেনের জার্নি বা প্লেন সংক্রান্ত অ্যাক্সিডেন্ট কিন্তু এ সময় একটুখানি রেইজ করবে, যেটা আমি আপনাদের বলেছিলাম। ভগবানকে ডাকতে হবে যাতে সেটা না হয়, জানমালের ক্ষতি না হয়। এবং সেটা কিন্তু যুদ্ধজাহাজও দেখতে পাচ্ছেন একের পর এক কীভাবে গণ্ডগোল হচ্ছে, কি পরিমাণ দাম একটা যুদ্ধজাহাজের, সেটা
এটা মানে যারা সামান্য নলেজ আছে এই ব্যাপারে তারা জানেন বিরাট ক্ষতি একটা যুদ্ধজাহাজ। তো সেই পরিমাণ কিন্তু এ সময় ইফেক্ট বেশি আছে। আমাদের ডোমেইনেও যেহেতু আমাদের দেশ অনেক বড় দেশ এবং তার একাধিক মানডেন আছে, সুতরাং সেখানেও কিন্তু সমস্যা দেখা দেবে। কিন্তু সব থেকে বেশি মানুষের মধ্যে বিশ্বাস এ সময় নষ্ট হবে এবং বিশ্বাসের ভিত্তিভূমিটা খুব মানে এ সময় খুব নড়বড়ে হয়ে যাবে। কোথাও মনে হবে কাজ করার পরই এক ধরনের সন্দেহ বা অবিশ্বাসের বাতাবরণ এ সময় তৈরি হবে। সে ব্যাপারে যে শুনছেন অন্তত সে কনসিয়াস থাকার চেষ্টা করবেন। এটা খুব অল্প দিনের ব্যাপার। এই মাসের এন্ড হতে হতেই পরিস্থিতি আবার আস্তে আস্তে ঠিক হতে শুরু করে দেবে। লং জার্নি যারা করবেন, আমি এর আগের আলোচনাতেও বলেছিলাম 8-9 দিন আগে, তারা কন্টিনজেন্সি রাখবেন বা বাচ্চা থাকলে সেই সংক্রান্ত যা যা দরকারি জিনিসপত্র লাগে সেগুলো রাখবেন। এবার একটা ব্যক্তিগত স্তরে কথা বলি। বহু মানুষ ফোন করে বার্থ চার্ট, বাচ্চাদের, বড়দের, এরকম বিশেষত বাচ্চাদের, আমি একটা জিনিস বলছি যে বার্থ চার্ট করার ক্ষেত্রে বা যে কোনো চার্ট করার ক্ষেত্রে আমি না আমার রুলসটাই ফলো করব, আমি কারোর অন্য রুলস ফলো করি না, আমি কোনোদিনও করি না, ভবিষ্যতেও করার কোনো ইচ্ছে নেই। দয়া করে আমাকে আমার যেটা ফিল্ড আছে সেই ফিল্ডে আমাকে না পরামর্শ দিলেও হবে। আমার গুরু আছেন, তার যে ব্লেসিংস আছে তার দ্বারা আমি সে কাজটা আশা করি আমি করে নিতে পারবো। কারণ কিন্তু 10টা কাজ করলে 2টো ভুল হবেই, কারণ আমি তো কোনো দৈব ক্ষমতা সম্পন্ন মানুষ নই। আমার মধ্যেও টু আর আ হিউম্যান ভুল হবে। ক্যালকুলেশন করলে এরর হয়, যে কাজ করে তারই এরর হয়, যে কিছু করে না তার কিছু হবেও না। সুতরাং এরর হলেও সেটা আমার ব্যক্তিগত মানে মানে কি বলবো অদূরদর্শিতার জন্য এরর হতে পারে, বা আমি সেই অংশটাকে, কারণ অ্যাস্ট্রোলজি দেখে খুব মনে হয় সোজা। এখন তো সব ঘরেই একজন করে ডাক্তার, একজন করে অ্যাস্ট্রোলজার, একজন করে লয়ার আছেন। তারা কিছু জীবনে পড়ুন বা না পড়ুন, তারা শুনে শুনে জেনে গেছে। কিন্তু বিষয় হচ্ছে এই সাবজেক্টটা এত জটিল জিনিস, এখানে এতগুলো প্যারামিটারকে একসাথে কনসিডার করতে হয়। সামান্য 19-20 হলে ক্যালকুলেশনে আকাশ আর পাতালের ডিফারেন্স হয়ে যায়। তো সেই কারণে আমি যদি ছক বানাই তো আমার 20-25% ছকে ক্যালকুলেশনের ক্ষেত্রে ভুল হবে। 2বার 3বার 4বার দেখার পরে অনেক সময় সেটা আমার নিজের ভুলটাই আমার চোখে পড়ে যে আই মেড আ মিস্টেক। সুতরাং আমি তখন সেটা 80 ভাগ ক্ষেত্রেই শুধরে নেওয়ার চেষ্টা করি। 20 ভাগ ক্ষেত্রটা আমার আর দ্বারা হয় না, কারণ সেটা আমার পার্মানেন্ট মিস্টেক। এখন সেই 20 ভাগের মধ্যে যদি কেউ পড়ে যান সেটা আমার দুর্ভাগ্য, কিন্তু আমি ইন্টেনশনালি সেটা করি না। কিন্তু আমাকে কেউ পরামর্শ দেবেন না যে এই পথে এটা করুন, ওই পথে ওটা করুন, সেটা কিন্তু আমি বিনয়ের সাথে বলছি, সেটা আমি করতে পারবো না। আমি অ্যাসেন্ডেন্ট ওয়াইজ আপনাদের একটুখানি বলে দিই সেটাতে, এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলো বলবো। দেখুন, মেষ লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, আপনারা কিন্তু নিজের টেম্পারমেন্টকে খেয়াল রাখবেন যাতে কোনোভাবেই সেটা ম্যাল ইফেক্টেড না হয়ে যায়। এবং বিশেষত কর্মক্ষেত্রে যেখানে কাজ করছেন, ব্যবসা করুন, সেলফ এমপ্লয়েড হন, বা ধরুন আপনি নর্মাল কোনো কাজকর্মের সাথে, পারিবারিক ব্যবসা, বিশেষত যদি লেগেসি ওয়ার্কের সাথে যুক্ত থাকেন, পৈতৃক ব্যবসা, সেই ব্যবসার মধ্যে আপনিও নিজেকে ইনক্লুশন হয়ে গেছে আপনার, সেক্ষেত্রে কিন্তু আপনি বেশি রাখবেন, কেয়ারফুল থাকবেন। মানে আপনার যারা এমপ্লয়িজ আছে তাদের পরিচালনার ক্ষেত্রে তারা যদি ছোটোখাটো কিছু ভুলভ্রান্তিও করে ফেলে, তাদের সাথে এমন বিহেভিয়ার করবেন না যেটা আপনার সামাজিক সম্মান তথা ব্যবসার ক্ষেত্রে কোনো নেগেটিভ ফল সূচিত করে। সেটা থেকে নিজেকে রিফ্রেইন রাখার চেষ্টা করবেন। আর এই সময় চেষ্টা করবেন যদি খুব দূরে না যেতে হয় সেটার, বসে বাড়ির কাছাকাছি অংশের মধ্যে 20-25-30 কিলোমিটারের মধ্যে কাজ করলেন সেটা। আর যদি নিজে ভেহিকেল চালান বা কেউ আপনার চালক থাকুন, তাকে বলবেন যেন গাড়ির ক্ষেত্রে স্পিড কন্ট্রোল অবশ্যই করে। লোয়ার লিমসে অর্থোপেডিক পোর্শন থেকে কিন্তু এ সময় নজর দেবেন। আমি এই আলোচনায় দেখবেন আমি এই লাস্ট কথাটা অন্তত 4-5 বার ইউজ করব। তো এটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ একটা জায়গা। আর যাদের ক্ষেত্রে দেখছেন যে ব্লাড সুগার লেভেল খুব ফ্লাকচুয়েশন লেভেলে রয়েছে, তারা কিন্তু এই মাসের অন্তত 29-30 তারিখ পর্যন্ত সেটাকে
যতটা সম্ভব বাই দ্য অ্যাডভাইস অফ দি ডক্টর সেটাকে কন্ট্রোল করবার চেষ্টা করবেন। বৃষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, এই সময় কর্মক্ষেত্রে বাই এনি হুকস অ্যান্ড ক্রুকস কিন্তু ইনসাবঅর্ডিনেশন হওয়ার তৈরি হতে পারে, এবং যেটা সব থেকে গণ্ডগোল হওয়ার একটা টেন্ডেন্সি আছে সেটা হচ্ছে আপনার স্যাটিসফ্যাকশন লেভেল। কোনোভাবে নিজেকে সন্তুষ্ট রাখতে পারবেন না, সেটা বৃষের ক্ষেত্রেও হবে, সেটা আমি যখন তুলার ক্ষেত্রে বলবো দ্য সেম থিংস আই উইল এগেইন ন্যারেট। তো নিজেকে মনে হবে যে আমি খুব ফিবল স্টেটে রয়েছি, আমি খুব একটা খুব ডিক্লাইন স্টেটে রয়েছি। আপনি ডিক্লাইন থাকুন আর ইনক্লাইন থাকুন, আপনি চিন্তাটা থেকে দূরে থাকুন আগামী 25 দিন, 25 নয় 24 দিন দূরে থাকুন। তারপরে আপনি ভাববেন আপনি কি রয়েছেন না রয়েছেন বা কি করা উচিত কি না উচিত। এবং নতুন কোনো সার্ভিস যদি এই ডিউরেশনের মধ্যে চেঞ্জ করেন বা করার মতন মানসিকতা রাখেন, তাহলে আমি বলবো সেটা যদি পারেন তাহলে এপ্রিল পর্যন্ত ডেফার্ড করে এপ্রিলে গিয়ে জয়েন করবেন। দ্যাট উইল বি মাচ মোর বেটার টাইম স্প্যান। আর আপনার যদি একাধিক পার্টনার থাকে, কোনো ব্যবসা করছেন, তাহলে সবার সাথে লিয়াজো মেনটেন করে কাজ করবেন, তাহলে বিষয়টি বেটার থাকবে। আর ফ্যামিলির ক্ষেত্রে যেহেতু রবি যেখানে গোচর সংগঠিত মানে কম্বাসন সংগঠিত হচ্ছে, তা 6th হাউসে যেহেতু কেতু রয়েছে বা কেতু থেকে 8th হাউসে মানে রবির মূল ত্রিকোণে, সুতরাং ফ্যামিলির ক্ষেত্রে যাতে কোনো রকম ডিসকন্টেন্ট না হয় বা পরিবারের সকল সদস্যের সাথে সহমতের ভিত্তিতে কনসেনসাসের ভিত্তিতে কাজ করবার চেষ্টা করবেন, সেটা অনেকটা বেটার হবে। নিজের ডাইজেশন সিস্টেমের প্রতি নজর দেবেন মিড লোয়ার পোর্শনে। গল ব্লাডার এবং প্যানক্রিয়াস রিগার্ডিং কোনো সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো যারা বিভিন্ন দূরে গিয়ে কাজ করেন, ধরুন বিভিন্ন কন্ট্রাক্ট বেসিসে কাজ, বা আপনি অন বিহেভ অফ ইয়োর কোম্পানি, আপনি একজন ইঞ্জিনিয়ার বা কোনো সফটওয়্যারে রয়েছেন বা মার্কেটিংয়ে রয়েছেন, আপনি অন্য কোনো ব্রাঞ্চে গিয়ে আপনাকে কোনো অ্যাডহক কাজ করতে হচ্ছে, অর্থাৎ আপনি যখন আপনার নিজের স্থান থেকে দূরবর্তী স্থানে যাবেন, সেটা যত দূরেই যান, সেটা 5 কিলোমিটার দূরেও হতে পারে, এক্ষেত্রে কিন্তু আমি 200 কিলোমিটারের কথা বলছি না, যেটা আপনার রেগুলার অফিস তার থেকে দূরে, সেখানে কিন্তু আপনি খুব প্রপার কার্টসে এবং কোড অফ কন্ডাক্ট মেনে কাজ করবেন। সেখানের যদি কোনো এমপ্লয়ি আপনাকে কোনো কাজের ক্ষেত্রে বাধা দেন বা তিনি বলেন যে আপনি এর ওপরে প্রসিড করবেন না বা আপনার এর ওপরে যাওয়া উচিত নয়, তাহলে অ্যাপারেন্টলি আপনি তার কথা শুনবেন। আপনার যদি কখনো মনে হয় উচিত, তাহলে আপনি খুব ভদ্রভাবে হায়ার অথরিটির সাথে কথা বলে সেটা করবেন, আর না হলে সেখান থেকে ফিরে আসবেন। সেখান থেকে নাহলে কিন্তু আপনার ডেনিগ্রেশনের যোগ আছে, বা ছকে যদি প্ল্যানেট পজিশন নেগেটিভ থাকে তাহলে কিন্তু ইওর সার্ভিস উইল বি অ্যাট স্টেক, সেটাও সম্ভাবনা আছে। যারা বিভিন্ন ফিনান্সিয়াল সেক্টরে কাজ করেন, ব্যাংক, বিমা, এ সমস্ত ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কিন্তু এই কাজের ক্ষেত্রে বেশি দায়িত্ব নেবেন। দেখা গেল আপনি অন্য কোনো ব্রাঞ্চে গিয়ে কাজ করছেন, এটা যেহেতু ফাইন্যান্সিয়ালি দ্য লাস্ট মান্থ, তো অনেক সময় যেতে হয় বিভিন্ন কাজের ক্ষেত্রে। অডিটের কাজ করছেন যারা, সরকারি বেসরকারি যেরকম কাজ করুন না কেন, আপনি কিন্তু এটাকে মেনটেন করবার চেষ্টা করবেন। থ্রোট থেকে আপার চেস্ট পর্যন্ত যদি কোনো রকম কনজেশন বা কিছু দেখেন, বা শোল্ডারের ক্ষেত্রে কোনো জয়েন্ট পেইন, ফ্রোজেন শোল্ডার, স্পন্ডেলাইসিস, ভার্টিগো রিলেটেড ইস্যু যদি কিছু বুঝতে পারেন, পত্রপাঠ চিকিৎসকের পরামর্শ নেবেন। ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি যাদের ক্ষেত্রে আছে এবং যারা ওষুধ খান, তারা সেদিকে এই সময় বেশি নজর দেবেন। কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, এক্ষেত্রে কম্বাসন হচ্ছে 9th হাউসে এবং সেখানে শুক্র অবস্থান করছে, এবং শুক্রের কারণে যেটা আপনার ক্ষেত্রে বেশি সংগঠিত হবে, সমস্ত কাজের ক্ষেত্রে ডেফার্ড হয়ে যাবে। এই মুহূর্তে বৃহস্পতিও একদম স্ট্যাটিক আছে, মোশন নেই, তো আপনার সমস্ত কাজ ডেফার্ড হবে। যাদের ক্ষেত্রে দশা অন্তর্দশার প্রভাব বেটার বা ছক মোটামুটি মাঝারি লেভেলের বলি এবং পামের কন্ডিশন বেটার আছে, তারা কিন্তু অপেক্ষাকৃত ভালো ফল পাবেন। কিন্তু এই 3টে কন্ডিশনের কোনো একটা কন্ডিশন যদি ফুলফিল না হয়, তাহলে কিন্তু উইল বি হ্যাভিং নেগেটিভ রেজাল্ট। কোথা থেকে সমস্ত কাজকে ডিলে করে দেবে, আপনার টাইম অনুসারে কাজ হবে না,
আপনাকে ভীষণ ফ্রাস্ট্রেট করবে, আপনাকে ইরিটেট করবে প্রচণ্ড পরিমাণে, এবং আপনার মধ্যে এক ধরনের ইনার্শিয়া তৈরি করবে বিকজ অফ দ্য প্রবলেম ওভার ইউর লেগ লেন্থ এরিয়া। কোমর থেকে পা পর্যন্ত এরিয়ায় কিন্তু প্রচুর লকিং জোন তৈরি করে দেবে, সেটা হাঁটুতে, সেটা কোমরে, বিভিন্ন রকম লিগামেন্ট, বোন, কার্টিলেজ, যে কোনো সেকশন, ইভেন মাসেলের জায়গাতেও সমস্যা করতে পারে, যেহেতু মঙ্গল রাহু নেক টু নেক আছে, সেখানেও কিন্তু সমস্যা হতে পারে। তো সেটা খেয়াল রাখবেন। যারা চাকরি করছেন তারা কিন্তু যতটা সম্ভব অ্যাকাউন্টেবিলিটি মেনটেন করবেন, এবং আপনার সিনিয়র অথরিটি আপনাকে যে কাজকর্ম দিচ্ছে সেগুলো যতটা টাইমে করা যায় সেই চেষ্টা করবেন। আর বাড়িতে, নিজের হোম অ্যাটমসফিয়ারে শান্তি বজায় রাখবেন। যেহেতু কেতু আছে এবং কেতু থেকে 8th হাউসে এই কম্বাশন এফেক্ট তৈরি হবে, তো আপনাকে ভীষণভাবে বাড়ি সংক্রান্ত কাজের মধ্যে নিজেকে, অফিস করছেন বা ব্যবসা করছেন, বাড়ির চিন্তা মাথার মধ্যে ঘুরবে, ফলে কাজের যে এফিসিয়েন্সি লেভেল, স্কিল আছে, সেখানে কিন্তু এফেক্ট হবে। এবং কারোর সাথে কোনো রকম অল্টারকেশন এগুলোতে না যাওয়ার চেষ্টা করাই বাঞ্ছনীয়। সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, আপনার 8th হাউসে এই কম্বাশন এফেক্ট হবে। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে লোয়ার অ্যাবডোমেন, প্রথম হেলথ বলে দিই, লোয়ার অ্যাবডোমেন, আপনার ধরুন প্রাইভেট পার্টস, আপনার রিপ্রোডাক্টিভ অর্গানস, আপনার প্রস্টেট, এই সমস্ত সেকশনে যদি কোনো সমস্যা থাকে সেগুলোকে নজর দেবেন। বা যদি কোনো সিমটমও বোঝেন যেটা টেন্ডস টু বি আনলাইকলি, তো চিকিৎসকের পরামর্শ নেবেন সেখানে, তো ডিলে করবেন না। বাড়িতে স্পেশালি স্পাউসের সাথে যতটা সম্ভব শান্তি বজায় রাখবার চেষ্টা করবেন। রাহু কেতুর অ্যাক্সিসের মধ্যে রয়েছেন এবং বর্গোত্তম মানে নবাংশ এখন তাই রয়েছে একেবারে, এবং কেতু শিগগিরই নক্ষত্র শিফটিং করবে, নিজের মহানক্ষত্রে যাবে। তো পুরো ফাল্গুনী নক্ষত্রের একেবারে প্রথম চরণে অবস্থান করছে কেতু। সেক্ষেত্রে কিন্তু বাড়িতে কমফোর্ট যে জোন আছে সেটাকে কিন্তু ভীষণভাবে ড্যামেজ করতে পারে, এবং সেখানে আউটসাইডার এলিমেন্টস ভীষণভাবে এফেক্ট করবে। দেখা যেতে পারে যে আপনার হয়তো দুটো ফ্ল্যাট আছে, আপনি ভাড়াতে দিয়ে রেখেছেন, তো যেটা নিয়ে কখনো ডিসপিউট আসে না, সেখানের কোনো ডিসপিউট আপনার সামনে আসলো, আপনাকে দেখা যাচ্ছে নিজের কাজ বন্ধ করে সেখানে দৌড়তে হচ্ছে, এরকম ধরনের কিছু সমস্যা। বা কাউকে কোনো টাকা পয়সা ইনভেস্ট করেছেন, সেগুলো হয়তো ঠিক করে আসছে না, সেখানে আপনাকে অ্যাটেনশন ডাইভারশন ভীষণ হওয়ার যোগ আছে, এবং সেটা আপনার মাইন্ডকে ভীষণ বিক্ষিপ্ত করে রাখবে। এবং মুখের ভাষা ক্ষেত্রে কিন্তু ছাঁকনি ব্যবহার করবেন, না হলে কিন্তু খুব কদর্য এবং আনপার্লামেন্টারি ভাষা, এটা কন্যার ক্ষেত্রেও আছে, সেটা কিন্তু হবে। কন্যার ক্ষেত্রে যার বুধ যত অ্যাক্টিভ থাকবে সেটা হবে না, কিন্তু তাদের ক্ষেত্রে বাকিদের হবে। রবির ক্ষেত্রেও একই ব্যাপার, দ্বিতীয় একাদশপতি বুধ, তো সে কিন্তু বকরি রয়েছে এবং এই গোচরের দ্বাদশে রয়েছে যেখানে, তো তার ফলে বাক ক্ষমতা যদি না থাকে, যে পটুতা, তাহলে লোকের সাথে তর্কেই যাবেন না, তাহলে কিন্তু আপনাকে খুব বাজে জিনিস ফেস করতে হবে, এমন কিছু কথাবার্তা শুনতে হতে পারে যেটা কিন্তু আপনি তার জন্য এটাও প্রস্তুত নন। তো সেটা বুঝে আপনি এগোনোর চেষ্টা করবেন। পিতার স্বাস্থ্যের দিকে নজর রাখবেন এবং নিজের লেফট লেগ বরাবর বাঁ পা দিকে নজর রাখবেন, বিশেষত হাঁটু থেকে পায়ের ফুট পর্যন্ত অংশে খেয়াল রাখবেন। কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য সব থেকে ডিপ্রেসিভ টাইম আছে এটা। এই যে কম্বাশন এফেক্ট হবে, আপনাকে না পুরো, যদি খারাপ দশা অন্তর্দশায় থাকেন তাহলে কিন্তু বেশ স্ট্রেস এবং টেনশন দেবে, বিশেষত স্ট্রেস দেবে, এবং কোনো কাজে মেন্টাল পিস এবং ট্র্যাঙ্কুইলিটি আপনাকে প্রোভাইড করবে না। সব কাজ মনে হবে আপনি সবার থেকে পিছিয়ে রয়েছেন, এবং অ্যাপারেন্ট যে ফুটপ্রিন্ট সেটা কিন্তু আপনার ক্ষেত্রে বেশি হবে দেন রিয়েলিস্টিক অ্যাপ্রোচ। তো সেদিক থেকে যতটা সম্ভব যদি কোনো গুরু শিষ্য পরম্পরার মধ্যে থাকেন তাহলে সেখানে থাকার চেষ্টা করবেন, সেটা আপনাকে অনেক বেশি বল প্রদান করবে। আরও একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে কথাবার্তার ক্ষেত্রে যাদের বুধ ব্যক্তিগত হরস্কোপে এবং অ্যাজ ওয়েল অ্যাজ স্যাটার্ন যাদের বলি না আছে, তাদের মুখের ভাষার মধ্যে কিন্তু কোনো লিমিটেশন থাকবে না।
এত কদর্য এবং যাকে বলা যায় খুব ডার্টি ওয়ার্ডস আর টু বি ইউজড বাই ডিফারেন্ট জাতক অ্যান্ড জাতিকাস, এবং ফিমেলদের মধ্যে সে অ্যাভারেশন যদি বেশি থাকে তাহলে মেল থেকে ফিমেল বেশি খারাপ কথা বলবে এই সময়, তার ট্রেন্ড বেশি আছে। সুতরাং যারা জানেন যাদের মধ্যে ভাষাগত ব্যবহারের ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে তারা কিন্তু এ সময় খুব সচেতন থাকবেন, স্পেশালি পাবলিক প্লেসে, কারণ 19 থেকে 20 হলেই কিন্তু আপনার মাথা একদম ফায়ারি বল হয়ে যাবে এবং আপনার ব্যবহারিক অসঙ্গতি এবং ছকে যদি দুর্বল স্টেট থাকে তাহলে বলতে পারেন একটা পার্সোনালিটিগতই একটা বড় চেঞ্জ এসে যাবে, এবং যেটা কিন্তু আপনার সোশ্যাল ডেনিগ্রেশন তৈরি করবে। তো সেদিক থেকে সচেতন, বিশেষত আপনি যদি কোনো ট্যুর, ট্রাভেল, হোটেল বা ধরুন বিভিন্ন ভেহিকেল রিলেটেড ব্যবসা, রেস্টুরেন্ট, যেখানে আপনাকে ডে টু ডে মানে মিনিট টু মিনিট পাবলিক ডিল করতে হয়, সেখানে আপনি বেশি সতর্ক থাকার চেষ্টা করবেন। আর যাদের ক্ষেত্রে বৃহস্পতি কম্পারেটিভলি বলি আছে তারা প্রবলেমে পড়লেও সিচুয়েশান থেকে বেরিয়ে যাবে, কিন্তু সাময়িক একটু কিন্তু আপনার মানহানিকর স্টেট তৈরি করতে পারে। শরীরের ক্ষেত্রে লোয়ার লিমস এবং পুরুষদের ক্ষেত্রে ডাইজেস্টিভ ট্র্যাক, মহিলাদের ডাইজেস্টিভ ট্র্যাক অ্যাজ ওয়েল অ্যাজ গাইনি সমস্যা থেকে কিন্তু এ সময় সাবধান থাকবেন। বিশেষত এই মাসে 27-28 তারিখ অবধি ইট ইজ টু বি এক্সটেন্ডেড। আচ্ছা, তুলা লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, 6th হাউসে এই কম্বাশন এফেক্ট হচ্ছে। এই সময় কিন্তু একটা বিপরীতধর্মী বিষয় দেখতে পাবেন যে অনেক ফ্রেন্ডস টার্ন টু বি ইউর ফোর্স এবং উল্টোটা, ফোর্স উইল বিকাম ইউর ফ্রেন্ডস। কিন্তু এটা পুরোটাই অ্যাপারেন্ট হবে, পুরো ব্যাপারটাই কিন্তু স্বার্থের জন্য হবে। বন্ধু শত্রুতে পরিণত হওয়া সেটা কিন্তু আপনার কোনো ব্যবহারিক অসঙ্গতি থেকেই মূলত হওয়ার প্রবণতা বেশি থাকে, কিন্তু শত্রু যদি কখনো বন্ধু হয় সেটা যদি ভালো ক্ষেত্রে হয় সেটা ট্রিমেন্ডাস বেটার, কেউ শত্রু থাকাটা কখনোই কাম্য নয়, কিন্তু সেটা যদি কোনো উদ্দেশ্য থেকে হয় তাহলে সে ব্যাপারে নিজে একটু সচেতন থাকবেন। রাহু যেখানে অবস্থান করছে আপনাকে যত রকম হ্যালুসিনেশনের মধ্যে নিয়ে যাওয়া দরকার সব কিছুই দেবে। ছকে বল থাকলে আপনাকে বৃহস্পতি ডাইরেক্ট হওয়ার মোটামুটি 20 দিনের মধ্যেই আপনাকে সিচুয়েশনের মধ্যে কিন্তু ড্রামেটিক পজিটিভ চেঞ্জ দেওয়া শুরু করবে, কিন্তু আপনি তাতে ভেসে যাবেন না, তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। নিজেকে আটকে রাখার চেষ্টা করেন, বিশেষত বিনিয়োগ করা, যারা কোনো ব্যবসার জন্য চিন্তা করছেন, সেই সংক্রান্ত কোনো ধরুন অগ্রসর হওয়ার চেষ্টা করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বেশ মানে আগামী অন্তত 24-25টা দিন একটু সচেতন থাকার প্রয়োজন রয়েছে। সন্তানদের উচ্চশিক্ষার জন্য কিন্তু বেশ ব্যয় হতে পারে, আপনার ক্যালকুলেটেড ব্যয়ের থেকেও বেশি ব্যয় হতে পারে, তো সেটা বুঝে করবে। তার যদি সেই যোগ্যতা থাকে অবশ্যই ব্যয় করতে কোনো অসুবিধে নেই, বাট সেটা যেন সপাত্রে ব্যয় হয় আর কি, সেটাই খেয়াল রাখবেন। আর নিজের শরীরের ক্ষেত্রে লিভার, প্রস্টেট এবং বোথ দ্য কিডনিস দিকে খেয়াল রাখবেন। আর ডান দিকের লাং, যদি কোনোভাবে স্মোক করার হ্যাবিট থাকে তাহলে সেটা বুঝে করবেন। বয়স যদি 45 অনওয়ার্ডস হয় তাহলে অবশ্যই কশাস থাকবেন সেদিক থেকে। বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে এই কম্বাশন ইফেক্ট 5th হাউসে তৈরি হচ্ছে। 5th হাউসে যখন কম্বাশন ইফেক্ট তৈরি হয় তখন মানুষের 5th হাউস হচ্ছে ন্যাচারাল গ্রোথ এবং অ্যাসপিরেশনের হাউস। তো সেখানে কম্বাশন এফেক্ট তৈরি হলে সব কিছুর মধ্যে একটা সাডেন ব্রেকডাউন আপনি দেখতে পাবেন। ইনস্টেড অফ হ্যাভিং ভেনাস এক্সল্টেড ওভার দেয়ার, আপনার মনে হবে যে সব কিছু যেন কিরকম একটা ছড়িয়ে যাচ্ছে বস্তুর মধ্যে। বিশেষত 12-13 তারিখের পর থেকে বিষয়টি আরও অনুভূত হবে। ছক যদি কোনোভাবে শুক্রের দশা, বুধের দশা বা ধরুন চন্দ্রের দশায় থাকেন তাহলে কিন্তু ইম্প্যাক্ট আপনার ক্ষেত্রে বেশি সংগঠিত হবে, সেক্ষেত্রে সাবধান থাকবেন। আপনি যদি এই সময় কোনো ট্যুর, ট্রাভেল, কোনো বাড়ি রিনোভেশন, কোনো কমার্শিয়াল প্লেস রিনোভেশন, এক্সটেনশন, কোনো নতুন কিছু এনক্রোচমেন্ট, সেগুলোর দিকে চেষ্টা করেন, তাহলে আমি বলবো যে আপনি ছক তো অবশ্যই দেখিয়ে নেবেন কাউকে দিয়ে, কিন্তু অন্তত গোচর অনুসারে বলছি এই মাসের এন্ড অবধি দাঁড়িয়ে যাবেন। অনেকে ফাল্গুন মাস আছে বলে প্রশ্ন করেছে, বহু মানুষ প্রশ্ন করেছেন
যে কাজটা তাড়াতাড়ি করে নিলে অন্তত আগামী 2-3 দিনের মধ্যেই যা হোক করে নিন। আমি জানি না কবে আপলোড হচ্ছে, বাট চেষ্টা করবো যে যাতে এটা অন্তত ম্যাক্সিমাম বাই ডে আফটার টুমরো তার মধ্যে যাতে হয়ে যায়, তো যাতে কাজে লাগে। আর সেই রকমভাবেই আপনারা করবেন। যদি কোনো ভেহিকেল এ সময় করে থাকেন, কিনবেন, বা কোনো বাড়ির ক্ষেত্রে শিফটিং হওয়ার চিন্তা করছেন, বা ধরুন কোনো নিজস্ব বর্তমান বাড়িকে কোনোভাবে এক্সচেঞ্জ করে কোনো নতুন বাড়িতে যেতে চাইছেন, বা পুরনো বাড়িতে কোনোভাবে ভাড়া দিয়ে নতুন কোনো জায়গায় যেতে চাইছেন যে আমি একটা বেটার প্লেসে, সব কিছু করুন, কিন্তু সেটা এপ্রিল থেকে করুন। আরও বেটার হয় মে মাসের 20 তারিখের পর থেকে করুন। দ্যাট উইল বি দ্য বেস্ট টাইম। বাট এ সময় অন্তত এপ্রিল থেকে করুন, তার আগে করবেন না। কাজের ক্ষেত্রেও কিন্তু একই বলবো, নতুন কোনো কাজ, স্টিরিওটাইপড কাজ যেগুলো রয়েছে সেগুলো ঠিক আছে। নতুন কোনো কাজ একান্ত চলে আসলে সেগুলো করতেই হবে, কিছু করার থাকে না। কিন্তু উপযাজক হয়ে নতুন কোনো কাজকে টেনে নেওয়া, এই সময়টা বিরত থাকুন। খুব ফ্রাস্ট্রেশন দেবে, কাজগুলো কিন্তু হাফ ডান হয়ে থাকবে। এবং যেগুলো আপনার ক্ষেত্রে অটোমেটিক্যালি আসছে সেগুলো খুব ধৈর্য সহকারে আস্তে আস্তে কাজগুলোকে এক্সিকিউট করবার চেষ্টা করবেন। শরীরের ক্ষেত্রে স্প্লিন, লিভার এবং স্টমাক, এই 3টে অর্গানের যত্ন নেবেন। আর যাদের ক্ষেত্রে ধরুন ইন্টেস্টাইনে কোনো রকম আলসার জাতীয় সমস্যা রয়েছে, তারা কিন্তু এই সময়টা সাবধান থাকবেন বেশ। ধনু লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের 4th হাউসে এই কম্বাশন এফেক্ট সংগঠিত হবে। এই কম্বাশন এফেক্টের সব থেকে বেশি ইম্প্যাক্ট আপনাকে দেবে। যতগুলো জোডিয়াক সাইন আছে তার মধ্যে সব থেকে বেশি দেবে, সেটা দেবে আপনাকে সব কিছুতে। আগামী মনে হবে যে 20 দিন মতন এক ধরনের অপূর্ণতা, 20 নয় 24 দিন এক ধরনের অপূর্ণতা। যেখানে হাত দেবেন মনে হবে সব কাজই কিন্তু হবে। আমি বারবার বলছি, আপনার বেস হরোস্কোপে যদি কম্বাশন ইম্প্যাক্ট থাকে তাহলে সেটা কিছুটা পারপেচুয়াল ইম্প্যাক্ট থাকবে, না হলে কিন্তু পুরোটাই এক ধরনের অ্যাপারেন্ট ইম্প্যাক্ট হবে। কিন্তু 24-25 দিনের জন্য মানে মানে আপনি বিলিভ করতে বাধ্য হবেন যে কিছু জিনিস আমার ক্ষেত্রে নেগেটিভ হচ্ছে। স্পেশালি যত রকম ধরুন মর্নিং স্টেট, যত রকম ডিপ্রেশন, হ্যাঁ, যত রকম ধরুন বিরক্তি, ইরিটেশন, কোনো কাজ হচ্ছে না, এরকম ধরনের একটা অদ্ভুত স্টেটের মধ্যে দিয়ে আপনি যাবেন। হয়তো খুব ভালো পরীক্ষা দিলেন, কোনো একটা ছাত্রছাত্রী হয়তো বাইরে বেরিয়ে অন্য কোনো রকম একটা কথা বললো, আপনার মাইন্ডটা না পুরো গ্লুমি হয়ে যাবে সঙ্গে সঙ্গে। তার ফলে যতটা সম্ভব এক্সামিনেশন রুমে যাচ্ছেন, আপনি একটু কশাসলি পরীক্ষা দিলেই পরীক্ষা ভালো হবে। সেটা কম্পিটিটিভ এক্সাম হলেও ভালো হবে। কিন্তু আপনি বাইরে বেরিয়ে না খুব একটা কারোর সাথে আলোচনা করবেন না। প্রথম তো আলোচনা করে কোনো লাভ নেই, যা হওয়ার সেটা হয়ে গেছে। 2 নম্বর হলে আপনাকে পরবর্তী এই 28-29 তারিখ অবধি কিন্তু খুব ডিপ মেন্টাল একটা ডিপ্রেশনে রাখবে, এবং সেটা আপনার ছকের স্ট্রেংথ যত উইক হবে তত সেই কোয়ান্টাম অফ ডিপ্রেশনটা উইল বি লার্জার, বেশি থাকবে। তো সেদিক থেকেও নিজেকে একটু কন্ট্রোল করবেন। বাড়িতেও যারা ধরুন সন্তানদের আছে বা সন্তানরা জানেন পিতামাতার আছে, তো যার ক্ষেত্রে এরকম অ্যাসেন্ডেন্ট আছে, তো তারা চেষ্টা করবেন তার সাথে যতটা সম্ভব সদ্ভাব রাখা, তাকে হাসি খুশি রাখা, তাকে একটা চেয়ারফুল এনভায়রনমেন্ট দেওয়া। হ্যাঁ, অন্তত সেটুকু রাখবে না। যাদের ক্ষেত্রে নির্দিষ্ট মানে বিধিবদ্ধ গুরু আছেন, তারা তার আশ্রয়ে থাকার চেষ্টা করবেন, দেখবেন ইট উইল বি ওভারকাম। যত রকম নার্ভাস সিস্টেম রিলেটেড ডিজিজ আছে, ওসিডি আছে, সাইনাসের সমস্যা আছে, ভার্টিগোর সমস্যা আছে, রাতের দিকে ব্লাড প্রেশার ফ্লাকচুয়েশনের সমস্যা রয়েছে, প্যানিক ডিসঅর্ডার প্রবলেম আছে, প্যানিক অ্যাটাক সমস্যা রয়েছে, তারা কিন্তু সবাই এই সময়টা সাবধানে থাকবেন। সমস্যা দেখলে চিকিৎসকের পরামর্শ নেবেন, এবং কোমর থেকে পায়ের হাঁটু পর্যন্ত অংশে নজর দেবেন। বিশেষত যারা একটু ধরুন রেগুলার, যাদের ডেইলি প্যাসেঞ্জার হিসাবে যাদের কাজকর্ম করতে হয়, তারা। মকর লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, 3rd হাউসে আপনাদের এই কম্বাশন ইম্প্যাক্ট হবে। বাড়ির ক্ষেত্রে সবার সাথে সহমতের ভিত্তিতে, কনসেনসাসের ভিত্তিতে কাজ করবার চেষ্টা করবেন। যদি দেখেন যে বাড়িতে আপনি হয়তো নিউক্লিয়ার ফ্যামিলি, আপনি একমাত্র সন্তান, পিতামাতা আছে, বা স্বামী বা স্ত্রী আছেন, এরকম জায়গায় হলো, তাহলেও
কনসেনসাসের ভিত্তিতে কাজ করবেন, না হলে কিন্তু বাড়িতে লট অফ ট্রাবলস উইল বি অকারিং। দশা দুর্বল থাকলে মা বাবা যে কোনো কারোর বা ইভেন আপনার ফাদার ইন ল মাদার ইন ল সেক্ষেত্রেও কিন্তু অসুস্থতার মধ্যে আসতে পারে। খুব সব তাদের রেসপেক্টিভ নেগেটিভ হলে বেশি হবে, না হলে সেটা আপনাকে সাময়িক কিন্তু একটা মেন্টাল অ্যাগনি এবং মেন্টাল স্ট্রেসের মধ্যে আপনাকে নিয়ে যাবে এবং আপনার রুটিন শিডিউলড ওয়ার্ক আপনি করতে পারবেন না। যারা রীতিমতো দীক্ষিত আছেন, যাদের নাম জপ করা হ্যাবিট আছে, তারা এ সময় করবেন, তাহলে ব্যাপারটা অনেকটা বেরিয়ে যাবে। না যাদের মধ্যে সেটা নেই তারা চেষ্টা করবেন অন্তত মেটেরিয়াল কাজগুলো যাতে টাইম মতো করা, ফেলে না রাখা, এবং একটুখানি কিন্তু ডোয়ার্থ অফ মানিও এ সময় দেবে। ডিসিশন মেকিং ইনঅ্যাবিলিটি তৈরি করবে। বুধ আপনার রাহুর প্রায় নেক টু নেক অবস্থায় থাকবে, তো প্রচুর ভুল সিদ্ধান্ত নেওয়ার মতন কিন্তু থাকবে। বুধ থেকে আমি বলে দিই, বুধ থেকে যখন কেন্দ্র অবস্থানে, মানে এখন বুধ রয়েছে মনে করুন কুম্ভ রাশিতে, যখন কেন্দ্রে যাবে, মনে করুন বৃষের ঘরে চন্দ্র যাবে, আজকে যেরকম কন্যা রাশিতে চন্দ্র আছে, তো যখন বৃশ্চিকের ঘরে চন্দ্র যাবে, বা রবির ঘরে 1.5 দিন আগে চাঁদ ছিল যখন গ্রহণ হয়েছিল, যখন কেন্দ্র দিয়ে পাস করবে চন্দ্র, অন্তত বুধ যতদিন ডাইরেক্ট না হচ্ছে সেই দিনগুলো, সেই 1.5-2 দিন কিন্তু একটু বেশি রকম ডিপ্রেসিভ এবং ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্টসের মধ্যে দিয়ে কিন্তু আপনি অতিবাহিত হবেন, এবং যদি কোনো কনজুগাল রিলেশন থাকে সেই রিলেশনশিপও কিন্তু আপনাকে বেশ স্ট্রেস দেবে। শরীরের ক্ষেত্রে এন্টায়ার বডি পার্টসের অর্থোপেডিক প্রবলেম, আপনার লোয়ার লিভার, গল ব্লাডার, অ্যাপেন্ডিক্স এবং ডান দিকের কিডনি থেকে সাবধান। যাদের ক্ষেত্রে কোনোভাবে কোনো পাইলস, ফিশার বা কোনো রকম কোলন রিলেটেড ইস্যু আছে তারা কিন্তু, বা প্রস্টেট রিলেটেড ইস্যু আছে, তারা কিন্তু এই সময়টা সাবধানে থাকবেন। তেমন হলে চিকিৎসকের পরামর্শ নেবেন। কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 3টে বিষয় শুধু বলবো, যেহেতু গোচর এই কম্বাসন আপনার দ্বিতীয় ঘরে সংগঠিত হচ্ছে, পরিবার নিয়ে অযথা ইনসিকিউরিটিতে কিন্তু ভুগবেন না। সেটা আপনার ক্ষেত্রে তেমন কোনো ইম্প্যাক্ট আসবে না যদি আপনি এর আগের, মানে অন্তত ডিসেম্বরের 12 তারিখ থেকে 7 তারিখ যেটা কালকে আসছে সেই দিন পর্যন্ত যদি আপনার কাজগুলো মোটামুটি 70% ঠিক করেছেন। বিশেষত বয়স যদি 45-এর বেশি হয়, মানে মাঝ বয়সের দিকে আপনি যদি ঢুকে যান আস্তে আস্তে, তাহলে কিন্তু সেই কাজের ক্ষেত্রে নেগেটিভ হওয়ার সম্ভাবনা খুব কম আছে। তবে যারা লং জার্নি করছেন, কোনোভাবে বিদেশে আছেন, দেশে ফেরার চেষ্টা করছেন, এইরকম সময় একটু টার্মোয়েল স্টেটে আছে, তারা চেষ্টা করবেন যদি পয়সার খুব সমস্যা না থাকে অন্তত আরও 25টা দিন একটুখানি আটকে যাওয়া, কারণ এখন ফেয়ার খুব হাই দিতে হবে এবং বিভিন্ন রকম নেগেটিভ আসপেক্ট আছে, এই সময়টা না আসাই ভালো। খুব যদি দেখেন যে ইমার্জেন্সি আছে তাহলেই সেটা করবেন। পরিবারের জন্য এক ধরনের ইনসিকিউরিটি বোধ এবং কত তাদের কাছাকাছি আসার চেষ্টা করবেন, সেই ধরনের একটা সিচুয়েশন আপনার মধ্যে কাজ করবে। ফাইন্যান্সিয়ালিও কিন্তু টাকা পয়সা আসবে যে গতিতে, সেই গতিতে র্যাপিডলি কিন্তু তার এক্সপেন্ডিচারও সংগঠিত হবে, সেটাকেও চেষ্টা করবেন যাতে কাজে লাগে। এক্সপেন্ডিচারটা ব্যাপার নয়, সেটা যাতে কোনো প্রয়োজনে হয়। পেট সংক্রান্ত জায়গায় বিশেষত গল ব্লাডার এবং প্যানক্রিয়াস এরিয়া থেকে সাবধান। ইভেন এরকম যদি ডাক্তারবাবু কোনো ডেট দেন বা হার্নিয়া সংক্রান্ত একদম ওই রিজিয়ানে, মিডল লোয়ার অ্যাবডোমেন রিজিয়ানে যে কোনো অপারেট করবার দরকার আছে, তাহলে ডাক্তারবাবু যে ডেট দিয়েছেন সেটার উপরে দয়া করে কোনো রকম, মানে পরিষ্কার ভাষায় বেশি মাস্টারি না করাই ভালো, তার কথা অনুসারে চলাই বেটার। তিনি বুঝিয়ে দিয়েছেন এবং সেটা মেনে চলবেন। ইভেন যদি প্রস্টেট রিগার্ডিং কোনো এরকম ঘটনা ঘটে তাহলেও কিন্তু মেনে চলবেন। মোটমাট সব কথাই তার মেনে চলবেন। ব্লাড সুগার সংক্রান্ত সমস্যা থাকলে সাবধান। খাওয়ার ক্ষেত্রে কন্ট্রোল করবেন, বিশেষত রাতের দিকে খাদ্যের ক্ষেত্রে কিন্তু যদি কোনো রুলস রেগুলেশন থাকে সেটা যেন মানে শুড বি ফলোড আর কি। আর এই সময় কাউকে খুব প্রয়োজন না থাকলে উপযাজক হয়ে কোনো ধার দেওয়া বা এই ধরনের, বা কারোর থেকে ইভেন ঋণ নিয়ে কোনো কাজ করা, সেটা আপনি বুঝে করবেন এবং আপনার ছক অনুসারে। কিন্তু কাউকে টাকা দেওয়ার ক্ষেত্রে কিন্তু মানুষ বুঝে সেটা করবেন, না হলে সেটা গণ্ডগোল তৈরি করতে পারে পরবর্তীকালে। মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাসেন্ডেন্টের ওপরেই এই
কম্বাশন সংগঠিত হবে। যেটা সবার আগে করবে সেটা হচ্ছে মেন্টাল স্টেট কোনোভাবেই একটা পয়েন্টে আসবে না, আপনাকে ভীষণভাবে কনফিউজড করে রাখবে, আপনার শরীরের থেকে মানসিক সমস্যা অনেক বেশি তৈরি করবে, এবং সব থেকে বেশি আপনি নিজেকে না অনেকটা বেশি অ্যাপারেন্টলি ওভারবার্ডেন্ড ফিল করবেন। অ্যাকচুয়াল নয়, কিন্তু অ্যাকচুয়াল ওভারবার্ডেনের সময় আপনার বেরিয়ে গেছে, সেটা আবার হবে মে মাসের এন্ড থেকে। কিন্তু এখন যেটা আগামী মনে করুন 24 দিনের জন্য সংগঠিত হবে, সেটা অ্যাপারেন্ট হবে। কাজের জায়গায় যে কাজ আপনাকে দেওয়া হবে সেটা শিডিউল টাইমে সেটাকে শেষ করা, বা সেখান থেকে কোনো রকম ডিলেড না হওয়া, সেগুলোও কিন্তু একটু মেনটেন করবেন। এবং সব থেকে যেটা বড় বিষয় সেটা হচ্ছে কাজের ক্ষেত্রে নিজের কর্মস্থানে অ্যাকাউন্টেবিলিটিটা খুব বেশি মেনটেন করবেন। এবং আপনার বস যদি আপনার কখনো মনেও হয় বাই ডিন্ট অফ ইউর ওন নলেজ যে উনি হয়তো আপনাকে কোনো কারণে ভুল বলছেন, ইচ্ছে করে নয়, হয়তো উনি জানেনই বিষয়টা হয়তো ভুল বা অন্য কোনো কারণে, সেটাকে সরাসরি আপনি তাকে সেটা বোঝাতে যাবেন না, সেটা চেষ্টা করবেন আপনার কাজের মাধ্যমে বা বুদ্ধি করে একটু ডিপ্লোম্যাটিক্যালি তার সাথে বিষয়টা ডিল করার, বা সব থেকে ভালো জিনিসটা সম্পর্কে উত্থাপনই না করার। একই জিনিস যদি আপনাকে দুবার কাজ করতে বলে আপনি দুবারই করে দেবেন, আপনি আপনার মতো ঠিকই করবেন। আপনাকে কিন্তু এই ধরনের মানে একই কাজ দুবার তিনবার ফ্রিকোয়েন্সিতে করবার এই সময় টেন্ডেন্সি আছে, সময়ের ডিমান্ড আছে এই সময়। এবং সর্বোপরি শুক্র যতক্ষণ এখানে থাকছে আপনি কিন্তু পার্সোনাল রিলেশন, অফিসিয়াল রিলেশন, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে একটা অ্যাংজাইটি বা উদ্বেগের মধ্যে আপনি থাকবেন। বিশেষত যাদের আপনি পছন্দ করেন, যাদের আপনি ভালোবাসেন, জীবনের ক্ষেত্রে যাদের আপনার মর্যাদা আছে, তাদের নিয়ে কিন্তু আপনি ভীষণ ওয়ারিড থাকবেন। পিতার স্বাস্থ্য কিন্তু আপনাকে এ সময় বেশ একটা উদ্বেগের মধ্যে রাখবে, বিশেষত বয়স যদি 67-এর বেশি হয়। এবং বাড়ি সংক্রান্ত বিভিন্ন কাগজপত্র, যেগুলো আমাদের লিগ্যাল কাগজপত্র রয়েছে, বিভিন্ন রকম ট্যাক্সেশন অমুক তমুক, এসব বিষয় নিয়েও কিন্তু আপনাকে একটু ওভারবার্ডেন্ড রাখবে। যেটাই করবেন সেটা তেমন হলে কোনো কৌশলী সাহায্য নেবেন, নিয়ে কাজ করবার চেষ্টা করবেন, কিন্তু ঠান্ডা থাকবেন যতটা ইন্টারনালি, এবং ঘুম যাতে বেটার হয় সেদিকে খেয়াল রাখবেন। এবং যত রকম অর্থোপেডিক সমস্যা এ সময় কিন্তু আপনার হঠাৎ করে রেইজ করতে পারে। ইভেন আপনার লোয়ার জতে কিন্তু মোলার প্রিমোলারেও কিন্তু বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। যাদের ছোটোবেলা থেকেই প্রবলেম রয়েছে তাদের এ সময় পেইনও করতে পারে খুব। যেটাই হোক সেদিকে নজর রাখবেন। আর আপার থোরাসিক সেকশনে যাদের অর্থোপেডিক সমস্যা রয়েছে, ভার্টিগো রিগার্ডিং প্রবলেম রয়েছে, তারাও সাবধানে থাকবেন। অ্যাগ্রেশন কিন্তু কোনোভাবেই নিজের মধ্যে আনবেন না। রবি কিন্তু পুরো মাস, এপ্রিল মাসের 14 তারিখ পর্যন্ত এখানে থাকবে, মার্চ মাসের 15 তারিখ থেকে 14-15 জাংচার থেকে অ্যাগ্রেশন, হটকারিতা, কোনো রকম ইগো, অ্যাঙ্গার, কথাবার্তা বলার ক্ষেত্রে অতিরিক্ত ধরুন খুব স্ট্রেস দিয়ে কাউকে খুব ডমিনেট করে কথা বলছেন, এগুলো কিন্তু পরিত্যাজ্য। আরও একটা জিনিস বলে দেবো, আপনি যাদের ক্ষেত্রে এমপ্লয়ার, মানে আপনার যারা এমপ্লয়িজ আছে, সেটা হতে পারে যে ঘরের কোনো আপনার বাড়ির কোনো ব্যক্তিগত কোনো এমপ্লয়িও হতে পারে, অফিসের হতে পারে, ব্যবসা, তাদের সাথে কিন্তু মধুর ব্যবহার রাখার চেষ্টা করবেন। যদি মধুর নাও পারেন, কোনো কটূক্তি বা বক্রোক্তি বা এমন কোনো কথা বলবেন না যাদের সেখানে কিন্তু কোনো সম্মানে বা তাদের মনে কোনো রকম দুঃখ বা বেদনা এগুলো উদ্রেক হয়, সেদিক থেকেও সাবধান থাকবেন। এবং যত পারবেন জব করা, মেডিটেশন করা এবং ঘুম যাতে ঠিক হয় সেদিকে খেয়াল রাখবেন। ভালো থাকবেন প্রত্যেকেই। সময়টা কিন্তু একটু আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাবে, তারপরে সিচুয়েশন অটোমেটিক্যালি দেখবেন সেটা কোইনসাইড করে যাচ্ছে ওভার বেটার স্টেট। নমস্কার।